সো কলাম এই চ্যাপ্টারটা দু রকমভাবে পড়া যায়, মানে আমরা দুটো পার্টে এই জায়গাটা দেখব। দুটো পার্টে বলতে দুটো সাবজেক্টে আমরা কলাম পড়ি, একটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল বা সলিড মেকানিক্স এখন আমরা যে সাবজেক্টের মধ্যে আছে, আর একটা হচ্ছে কংক্রিট ডিজাইন বা ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচার। তো দুটোর মধ্যে কিছু ডিফারেন্স আছে এবং অনেকটা সিমিলারিটি আছে। তো আমি এই যে সেশনটা কলামের যে এই যে ক্লাসটা, এই ক্লাসটার মধ্যে আমি অনেক কিছু একসাথে হয়তো কভার করব, যার কিছুটা সলিড মেকানিক্স থেকে বেরিয়ে আরসিসিতেও চলে যেতে পারে, কিন্তু আমি যা যা বলবো পুরো ব্যাপারটা যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটা তৈরি করে রাখো, যেটা ইন ফিউচার কাজে লাগবে। ওকে, তো প্রথমত যেটা বলার সেটা হচ্ছে কলাম, এটাকে আমরা মেনলি তিন রকমভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে লং কলাম আর স্লেন্ডার কলাম। ওকে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, অ্যান্ড থার্ড ওয়ান ইজ শর্ট কলাম। শর্ট কলামকে আমরা অনেক সময় স্ট্রাটো বলে থাকি। তো লং কলাম এবং শর্ট কলাম এইটার ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে লং কলাম বা স্লেন্ডার কলাম যেটা, সেটা খুব তাড়াতাড়ি বাকল করে যাবে, ঠিক আছে, বা খুব ইজিলি ওর একটা বাকল করার টেন্ডেন্সি থাকে। আর শর্ট কলাম যেটা হয় সেটা হচ্ছে যে ও যখন ফেল করবে তখন ওর বাকলিংয়ে ফেল করবে না, ও বাকলিংয়ের আগেই ক্রাশিংয়ে ফেল করে যাবে। এটা হচ্ছে বেসিক আইডিয়া। তার মানে লং কলাম অর স্লেন্ডার কলাম fails due to buckling before crushing. Fails due to buckling before crushing. শর্ট কলামের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ঠিক উল্টো, এখানে it fails due to crushing বিফোর বাকলিং। ঠিক আছে, তার মানে এখানে বাকলিং এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফেনোমেনা। কার বাকলিং হয়? যে কলাম বেশি স্লেন্ডার তার বাকলিং বেশি হয়। স্লেন্ডার কীভাবে বুঝবো কোনটা স্লেন্ডার, কোনটা কম স্লেন্ডার, কোনটা বেশি স্লেন্ডার? আমাদের এখানে একটা প্যারামিটার আছে, একটা নয় রাদা দুটো প্যারামিটার আছে। ফার্স্ট যে প্যারামিটার সেটা হচ্ছে নন ডাইমেনশনাল স্লেন্ডারনেস রেশিও। non-dimensional slenderness ratio, এটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি। এই ল্যামডাটার যে ডেফিনেশন সেটা হচ্ছে এল এফেক্টিভ ডিভাইডেড বাই আর মিনিমাম। ট্রুলি স্পিকিং স্লেন্ডারনেস রেশিও ওরকম আর মিনিমাম বলে কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে যে ল্যামডা ইজ বেসিক্যালি এল এফেক্টিভ ডিভাইডেড বাই আর। এবার আমি কোন অ্যাক্সেসের রেসপেক্টে পুরো ব্যাপারটাকে জাজ করছি বা ক্যালকুলেট করছি সেটার উপর ডিপেন্ড করছে যে আমি কোন স্লেন্ডারনেস রেশিওটা পাবো। এটা আমি এক্সপ্লেন করছি, আমার কলামের মেন যে ফোকাস এরিয়া সেটা হচ্ছে এই জায়গাটা। সো হোয়াট এভার, তার মানে আমরা একটা নন ডাইমেনশনাল স্লেন্ডারনেস রেশিও পাবো যেটার নাম হচ্ছে ল্যামডা, বা যেটার প্যারামিটার যেটাকে আমরা ডিফাইন করি ল্যামডা দিয়ে। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও। ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিও, এই ক্রিটিক্যাল স্লেন্ডারনেস রেশিওর যে ভ্যালু বা এটার যে নোটেশন সেটা হচ্ছে ল্যামডা সিআর। ল্যামডা সিআরকে টিপিক্যালি পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই এফ ওয়াই তার রুট এরকম করে ব্যাপারটা এস্টিমেট করা হয়। কিন্তু এটা আমি একটা ক্লোজ অ্যাপ্রক্সিমেশন বললাম, এটাকে এক্স্যাক্টলি ভেবে নিও না বা কখনো এটাকে ইউজ করে নিও না এরকমভাবে ক্যালকুলেশনের মধ্যে। জাস্ট এটুকু বোঝার চেষ্টা করো যে এই যে নন ডাইমেনশনাল স্লেন্ডারনেস রেশিও, এইটা কিন্তু একটা পিওরলি জিওমেট্রিক্যাল প্রপার্টি। প্লিজ রিমেম্বার, দিস ইজ আ জিওমেট্রিক্যাল প্রপার্টি। দিস স্লেন্ডারনেস রেশিও ইজ অল অ্যাবাউট জিওমেট্রি। এর এফেক্টিভ লেন্থ, তার সাপোর্ট কন্ডিশন, তার ক্রস সেকশনাল এরিয়া, তার মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন বা রেডিয়াস অফ জাইরেশন, মোমেন্ট অফ ইনার্সিয়া, এটসেট্রা এটসেট্রা, যা যা আছে পুরোটাই জিওমেট্রিক্যাল। বাট in case of critical slenderness ratio, this lambda CR, it is a material property. This is a material property, right? তার মানে প্রথমত এই দুটো ডিফারেন্স হয়ে গেল, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল প্রপার্টি ল্যামডা এবং আরেকটা হচ্ছে
ল্যামডা সিআর। এবার আমরা এই ল্যামডা এবং ল্যামডা সিআর এই দুটো জেনে করবোটা কি, আমাদের কী কাজ এই দুটো জেনে? আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইফ ল্যামডা ইজ গ্রেটার দ্যান ল্যামডা সিআর দেন ইট উইল বি কল্ড লং অর স্লেন্ডার কলাম। যে কলামের ক্ষেত্রে ল্যামডার ভ্যালু ল্যামডা সিআরের থেকে বেশি হয়ে যাবে সেটাকে আমরা স্লেন্ডার কলাম বলবো। যে কলামের ক্ষেত্রে ল্যামডার ভ্যালু লেস দেন ল্যামডা সিআর হবে সেটাকে আমরা শর্ট কলাম বলবো। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সেটা এবার আমাদের বুঝতে হবে। জাস্ট এটুকু বোঝার চেষ্টা করো যে ল্যামডা সিআর হচ্ছে একটা মেটেরিয়াল প্রপার্টি। ওকে, ল্যামডা সিআর ইজ বেসিক্যালি আ মেটেরিয়াল প্রপার্টি। ফাইন। আচ্ছা, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক আমার কাছে দুটো কলাম আছে, সেই দুটো কলামের যা যা ডাইমেনশন আছে, আমি কিছু ডাইমেনশন বলছি না, জাস্ট আমি এটুকু বলছি যে এই কলাম দুটোর in case of these two columns in both the cases lambda is same, ল্যামডার ভ্যালু হচ্ছে 80। কীভাবে এলো সেটা আমি পরে বলছি, কীভাবে এই যে 80 ভ্যালুটা আসে সেটা আমি পরে বলছি। কিন্তু ধরে নাও এই দুটোর ক্ষেত্রে জিওমেট্রি সেম, এর সাপোর্ট কন্ডিশন, আনসাপোর্টেড লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া, মোমেন্ট অফ রেডিয়েশন, মোমেন্ট অফ ইনার্সিয়া, রেডিয়াস অফ জাইরেশন, এভরিথিং ইজ সেম। সো ল্যামডা ইজ 80 ফর বোথ দ্য কেসেস, রাইট? এবার এই কলামটা তৈরি হচ্ছে স্টিল দিয়ে, এই কলামটা তৈরি হচ্ছে উড দিয়ে। মেটেরিয়াল প্রপার্টির উপর কে ডিপেন্ড করে ল্যামডা সিআর। ধরা যাক স্টিলের ক্ষেত্রে ল্যামডা সিআরের ভ্যালু হচ্ছে 100, উডের ক্ষেত্রে ল্যামডা সিআরের ভ্যালু সাপোজ 20। ওকে, তাহলে এবার তোমরা বলো যে এর সাপোর্ট কন্ডিশন কিন্তু আমি আঁকিনি, যা খুশি ধরে নিতে পারো। এবার আমাকে বলো যে স্টিল কলামটাকে আমি কি বলবো, লং কলাম নাকি শর্ট কলাম? সো স্টিল কলাম উইল বিহেভ লাইক আ শর্ট কলাম। কেন? কারণ আমার এখানকার যে ল্যামডা, সেই ল্যামডাটা কিন্তু ল্যামডা লেস দ্যান ল্যামডা সিআর। সো স্টিল কলাম উইল বিহেভ লাইক আ শর্ট কলাম অ্যান্ড উডেন কলাম উইল বিহেভ লাইক আ স্লেন্ডার কলাম। শোনা যাচ্ছে না, কেউ কিছু কোশ্চেন করছো? কোশ্চেন না করলে অডিও মিউট করো, কারোর অডিও আনমিউট আছে প্লিজ। তো দেখো দুটো কলাম, দুটো মেটেরিয়াল আলাদা, কিন্তু দুটো জিওমেট্রি সেম ছিল। দুটো জিওমেট্রি সেম ছিল বলেই দুটোর ক্ষেত্রেই ল্যামডার ভ্যালু ছিল 80। এটার ক্ষেত্রেও ল্যামডার ভ্যালু ছিল 80, এটার ক্ষেত্রেও ল্যামডার ভ্যালু ছিল হচ্ছে 80। কিন্তু ফাইনালি দেখা গেল যে এর মেটেরিয়ালটা যেহেতু খুব স্ট্রং, ফলে একে যখন আমি কোনো অ্যাক্সিয়াল লোড দেবো, কম্প্রেশন দেবো, সঙ্গে সঙ্গে ও একটা শর্ট কলামের মতো বিহেভ করবে, মানে ও তখন ক্রাশ করে যাবে বিফোর বাকলিং। আর যখন উডেন কলামের ক্ষেত্রে আমি এই সেম জিনিস অ্যাপ্লাই করবো, তখন যেহেতু উডেন কলাম একটা অপেক্ষাকৃত দুর্বল একটা মেটেরিয়াল, ফলে এই উডেন কলাম উইথ সেম জিওমেট্রি অ্যান্ড সেম এভরিথিং, সেম ল্যামডা, ইট উইল বিহেভ আ লং কলাম। মানে লং কলাম বা স্লেন্ডার কলাম, তুমি যত বেশি শর্ট কলাম থেকে লং কলামের দিকে যাবে তত ব্যাপারটা বাজে, তত ব্যাপারটা এই মেম্বারটার জন্য খারাপ। যত স্লেন্ডার হবে তত ওর বাকেল করার প্রবণতাটা বাড়তে থাকবে। ঠিক আছে, এটা কোয়াইট অবভিয়াস যে এই যে পেনটা, এই যে প্লাস্টিকের পেন বা আমি আরও স্পেসিফাই করছি, ছোট যে 1 ফুটের যে স্কেল, সেটার বদলে আমরা 2 ফুটের স্কেল নিয়ে আমাদের কাজ করতে অসুবিধা হয়, কারণ ও বাকেল করে যায়, বারেই ও বাকেল করে যায়। এবার তুমি সেটাকে বেন্ডিং বলতে পারো, বাকলিং বলতে পারো। সো মেন ব্যাপার যেটা, সেটা তুমি যদি ক্রস সেকশনাল এরিয়া যদি সেম রাখো, তারপরে তুমি যদি লেন্থটা বাড়াতে থাকো উইথ সেম মেটেরিয়াল, দেখবে তোমার কিন্তু ল্যামডার ভ্যালুটা বাড়তে থাকছে। ইভেন আমি এটাও বলছি যে ধরা যাক কোনো একটা কারণে আমি এই যে স্টিলের কলামটার ডাইমেনশনটা, এর লেন্থটা জাস্ট ডাবল করে দিলাম। ঠিক আছে, ডাবল করে দিলাম, বা এমন কিছু একটা লেন্থ এমনভাবে বাড়ালাম যাতে এর ল্যামডার ভ্যালু আর 80 না হয় 120 হয়ে গেল, হতে পারে। তখন কিন্তু এই স্টিল কলামটাও একটা লং কলাম হিসাবে বিহেভ করবে, এবং তখন কিন্তু ওটা এরকম বাকল করার টেন্ডেন্সি শো করবে, রাইট? তার মানে তোমার ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে তুমি এই ল্যামডাটাকে কনস্ট্যান্ট রেখে তুমি যদি মেটেরিয়ালটাকে দুর্বল করতে থাকো, তাহলে তার বাকল করার প্রবণতা বাড়বে। আর তুমি যদি মেটেরিয়ালটাকে সেম রেখে তুমি যদি এই ল্যামডাটাকে বাড়াতে থাকো, তাহলে তোমার এগেন বাকল করার টেন্ডেন্সি বাড়তে থাকবে। এটা হচ্ছে ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আচ্ছা, এবার আমরা এই ক্যালকুলেশনটা করি কীভাবে, ক্যালকুলেশনটা আমরা দেখে নিই। খুব
খুব ভালো করে শোনো এই জায়গাটা, এটা কিন্তু সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, ধরা যাক এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে একটা কলাম, ফাইন। এবার এই কলামটা আমি একদম এরকমভাবেই রাখছি, এর নিচের দিকে একটা ফিক্স আছে, কিছু একটা আছে, হোয়াট এভার। তো এই যে কলামটা, এই কলামের একটা ক্রস সেকশন আছে, এই ক্রস সেকশনটা আমি এখানে বোর্ডে আঁকছি, এই ক্রস সেকশনটা আমি বোর্ডে আঁকলাম। সাপোজ এটা কত হবে, 10 সে 15 সেন্টিমিটার, 150 মিলিমিটার, এটা হচ্ছে 150 মিলিমিটার, আর এই দিকটা হচ্ছে সাপোজ 5 mm। এবং আমি এখানে দুখানা অ্যাক্সিস ডিক্লেয়ার করে দিলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তোমাদের কি মনে হয় এই যে কলামটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে বাকল করতে বেশি পছন্দ করবে? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই। এ এ কীভাবে বাকল করবে? এইভাবে বাকল করবে। বরাবর বলে কিছু হয় না, বাকলিং মানেই হচ্ছে কোন অ্যাক্সিসের রেসপেক্টে বা অ্যাবাউটে। ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে বাকল করবে, দেখে মনে হচ্ছে এক্স অ্যাক্সিস, এই তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমার হাতের দিকটা ফলো করো, দিস ইজ এক্স অ্যাক্সিস, এই বরাবর এক্স অ্যাক্সিস, আমি তো আঁকলাম, এই যে এটা এক্স অ্যাক্সিস। তো ও যখন বাকল করছে, কীভাবে বাকল করছে? এইভাবে বা এইভাবে। ইন এনি কেস এ বাকল করছে কিন্তু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি একে বাকল করাতেই পারবে না, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি ওকে বাকল করাতে পারবে না। চেষ্টা করে দেখো, তোমার হাতের কাছে যদি কিছু থাকে নিয়ে করে দেখার চেষ্টা করো, ইউ কান্ট বাকল ইট ইভেন। কেন? তার কারণ এবার যদি আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া দেখি, আই এক্স এক্স, হোয়াট ইজ আই এক্স এক্স? 150 5 কিউব ডিভাইডেড বাই 12। আমাকে একটু ক্যালকুলেট করে বলো কত আসছে। হোয়াট ইজ আই ওয়াই ওয়াই? আই ওয়াই ওয়াই ইজ 5 ইন্টু 150 কিউব ডিভাইডেড বাই 12। আমি জাস্ট রেশিওটা বোঝার চেষ্টা করছি যে আই এক্স এক্সের থেকে কত টাইমস বড়। 2.5 আরও বলো। 1562.5 millimeter to the power 4. What is this? This is I x6. Now what is I y y? 140625 0 আর 140625 তার মানে 1.4 into 10 to the power 6 millimeter to the power 4। এটা মানে হচ্ছে 1.56 10 to the power 3 millimeter to the power 4। ওকে, সো আই এক্স এক্সের থেকে আই ওয়াই ওয়াই অলমোস্ট 1000 টাইমস মোর। আই এক্স এক্সের থেকে আই ওয়াই ওয়াই 1000 টাইমস মোর, অর্থাৎ আই ওয়াই ওয়াই ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আই এক্স এক্স। দিস ইজ দ্য রিজন, অডিও মিউট করো, দিস ইজ দ্য রিজন যে এই যে কলামটা এ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বাতিল করবে। ঠিক আছে, এখনও ব্যাপারটা আমি কমপ্লিট করিনি, অডিও মিউট করো, অডিও মিউট করো। এবার আমি এটাকে কমপ্লিট করি। হোয়াট ইজ আর? আর মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ডিভাইডেড বাই এরিয়া। আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ডিভাইডেড বাই এরিয়া। এবার যে মোমেন্ট অফ ইনার্সিয়া ছোট হবে তার করসপন্ডিং আরই ছোট হবে, যেই আইটা মিনিমাম হবে সেই তার করসপন্ডিং আরই মিনিমাম হবে। আমি যদি দুটো আলাদা করে বার করি, আর এক্স এক্স হবে আই এক্স এক্স ডিভাইডেড বাই এ। ভ্যালু বার করতে পারি আমরা, আমাদের কাছে অলরেডি আছে। আই এক্স এক্স ইজ 1562.5 ডিভাইডেড বাই 150 into 5, দ্যাট ইজ 750 রুট আন্ডার। ওকে, ঠিক আছে, বার করে বলো কত ভ্যালু আসছে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা আর ওয়াই ওয়াই বার করবো, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে যে কেন ওই দিকটা বাকলটা করছে। দিস ইজ 1.44। অবভিয়াসলি এটার একটা ইউনিট থাকবে, দ্যাট ইজ মিলিমিটার, কারণ এটা একটা রেডিয়াস, একটা লেন্থ ইউনিট, রাইট? তো এটা হচ্ছে 1.44 মিলিমিটার, আমরা এই পার্টটা পাচ্ছি। আর ওয়াই ওয়াই এর ভ্যালু অনেকটা বেশি পাবো আশা করছি। আই ওয়াই ওয়াই এর ভ্যালু কত? 1.4 10 to the power 6 ডিভাইডেড বাই 750 করো।
কিছু না হলেও এর থেকে 30 টাইমস বেশি হওয়া উচিত। 43.2 mm। এবার বুঝতে পারছো যে RxX যদি IXX IY এর থেকে অনেকটা ছোট হয়, RxX RY এর থেকে অনেকটা ছোট হবে, খুব স্বাভাবিক। তাহলে এই দুটোর মধ্যে কোনটাকে আমি মিনিমাম বলে ধরতে পারি? আর মিনিমাম এটাকে ধরতে পারি, দিস ইজ মাই আর মিনিমাম। দ্যাট ইজ ওয়াই যে আমরা ল্যামডার ভ্যালুটা তখন দেখছিলাম বা ল্যামডার ফর্মুলা দেখছিলাম, দ্যাট ইজ এল এফেক্টিভ ডিভাইডেড বাই আর মিনিমাম। আমরা এটা নিয়ে বেশি কনসার্ন। তার মানে এটা নয় যে অন্য অ্যাক্সিসটাতে কোনো ল্যামডা পাওয়া যাবে না, পাওয়া যাবে তো। আমি যদি ধরে নিই সাপোজ মাই এল এফেক্টিভ ইজ সে 3 মিটার, সাপোজ এল এফেক্টিভ ইজ 3 মিটার, ওকে। তার মানে ল্যামডা XX উইল বি 3000 ডিভাইডেড বাই RxX। RxX এর ভ্যালু হচ্ছে 1.44। ভ্যালু বার করো ল্যামডা। প্রত্যেকটা ভ্যালুকে সঠিকভাবে বোঝার চেষ্টা করো, ফিজিক্যালি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। ল্যামডা ওয়াই বাই হোয়াট ইজ দিস? 3000 ডিভাইডেড বাই 43.2। ইউ উইল ফিল দ্য ডিফারেন্স। ল্যামডার ভ্যালুই তো তোমাকে বলে দেবে না যে সেম মেটেরিয়াল যদি হয়, সেম মেটেরিয়াল, কংক্রিটের মেটেরিয়াল বা স্টিলের মেটেরিয়াল। এবার তুমি ল্যামডার ভ্যালু কত পাচ্ছ তার উপর ডিপেন্ড করছে যে এই কলামটা কীরকম বিহেভ করবে, এটা লং কলাম হিসেবে বিহেভ করবে নাকি শর্ট কলাম হিসেবে বিহেভ করবে। ভ্যালু বলো কত? 2083। This is the lambda value in x direction. If you consider the x direction, then your slenderness is 2083. ও অনেকটা বেশি স্লেন্ডার। কোন অ্যাক্সিসের রেসপেক্টে? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ও স্লেন্ডার, এতটা স্লেন্ডার। এখানে কত? ল্যামডা ওয়াই বাই 69 পয়েন্ট সামথিং, ওকে। তার মানে বুঝতে পারছো এবার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে যে ল্যামডা XX ইজ মাচ গ্রেটার দ্যান ল্যামডা YY। অবভিয়াসলি তুমি যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কমাবে, সেই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট রেডিয়াস অফ জাইরেশনও কমবে, সেই অ্যাক্সিসের রেসপেক্টে ওর ল্যামডা বাড়বে, মানে সেই অ্যাক্সিসের রেসপেক্টে ও বেশি স্লেন্ডার হবে, মানে সেই অ্যাক্সিসের রেসপেক্টেই ও বাকল করবে। দিস ইজ দ্য রিজন, ওকে। যে কারণে আমরা এই কলামটাকে, আমি আরেকবার দেখাচ্ছি, এই কলামটা আমরা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বাকল করতে দেখব, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বা এর অ্যাবাউটে নয়, ওকে। আচ্ছা, তার মানে ল্যামডা সিআর, আই, রেডিয়াস অফ জাইরেশন এবং এদের যে ইন্টার রিলেশন, সেই জিনিসটা নিশ্চয়ই বোঝা গেছে। এবার যদি আমি এল এফেক্টিভের পার্টটা একবার দেখি যে হোয়াট ইজ মাই এল এফেক্টিভ and how we can calculate this. Effective length actually depend করে সাপোর্ট কন্ডিশনের উপরে, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে আনসাপোর্টেড লেন্থ এবং আরেকটা হচ্ছে সাপোর্ট কন্ডিশন, ওকে। এফেক্টিভ লেন্থ ফার্স্ট কী হতে পারে? দ্য মোস্ট কমন ওয়ান, কোনো একটা কলামের দুটো এন্ডি পিন্ড। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বাকলিং প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। একে যদি বাকল করতেও হয় তাহলে কীরকমভাবে বাকল করতে পারে? এই নোট থেকে এই নোট পর্যন্ত কিন্তু পুরোটাই বাকল করবে, অর্থাৎ এর যে আনসাপোর্টেড লেন্থ ছিল এই আনসাপোর্টেড লেন্থ পুরোটাই বাকল করছে। যতটা বাকল করবে সেটাকে আমরা বলি এল এফেক্টিভ, যতটা বাকল করে সেটাকে আমরা বলি এল এফেক্টিভ, আর যতটা আনসাপোর্টেড থাকে সেটাকে আমরা বলি আনসাপোর্টেড লেন্থ। এবার এই আনসাপোর্টেড লেন্থ এবং এল এফেক্টিভের মধ্যে যে রিলেশন সেটাকে আমরা এইভাবে ডেজিগনেট করি, এল এফেক্টিভ ইজ ইকুয়ালস টু কে ইন্টু এল। এই কে এর ভ্যালু থিওরিটিক্যালি একরকম, যেটা আমরা এই বাকলিং প্যাটার্ন থেকে বুঝি, আরেকটা হচ্ছে কোডাল প্রভিশন, ঠিক আছে। একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে কোডাল। কোডালটা কোডে আছে, আমার যেগুলো মনে আছে আমি বলছি, তোমাদের মনে থাকলে আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে কে এর ভ্যালু, থিওরিটিক্যালি যে কে এর ভ্যালু সেটা হয় হচ্ছে 1.0 পিনের ক্ষেত্রে, কোডের ক্ষেত্রে 1.0, ওকে। নেক্সট এরকম হতে পারে যে একটা দিক পিন আর একটা দিক ফিক্সড, তাহলে বাকলিং প্যাটার্নটা থেকেই বুঝতে পারবে যে এই কতটা বাকল করতে পারে অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিক্যাল। দেখো এইটা হচ্ছে এল, যতটা আনসাপোর্টেড পুরোটা কিন্তু বাকল করছে না, তার একটা পার্সেন্টেজ বাকল করছে। তো এটার একটা থিওরিটিক্যাল এস্টিমেশন আছে, ঠিক আছে। এর যে থিওরিটিক্যাল এস্টিমেশন সেটা একরকম, কোডাল এস্টিমেশন সেটা হচ্ছে আরেক রকম। কে এর ভ্যালু ইন দিস কেস ইট ইজ 0.707,
কোডের ক্ষেত্রে কত ভ্যালু ছিল? 0.8 প্রবাবলি। দেখো কোডের ক্ষেত্রে কেটা বাড়িয়ে রাখা হচ্ছে কেন? হোয়াট মে বি দ্য রিজন? কোডের ক্ষেত্রে কেন বাড়ানো হচ্ছে? কারণ তুমি যখনই কোনো একটা লেন্থকে কিছু একটা বেশি ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করবে তখন তোমার এল এফেক্টিভটা বেশি দেখাবে। এল এফেক্টিভ বেশি দেখানো মানে কি? ল্যামডার ফর্মুলা, হোয়াট ইজ ফর্মুলা অফ ল্যামডা? এল এফেক্টিভ ডিভাইডেড বাই আর মিনিমাম। সো কিপিং আর মিনিমাম কনস্ট্যান্ট, ইফ ইউ ইনক্রিজ ইউর এল এফেক্টিভ ভ্যালু, তোমার ল্যামডা বাড়বে। ল্যামডা বাড়া মানে কি? তুমি বলছো যেন বা তোমার কলামটা বেশি স্লেন্ডার, তারপরে তুমি বেটার ডিজাইন করছো। ওকে, যে কারণে দেখবে থিওরিটিক্যালি যা আমরা পাই সেটাকে আরও খানিকটা ফ্যাক্টর সেফটি দিয়ে একটা বেশি গ্রেটার ভ্যালু নিয়ে এখানে কাজ করা। ফিক্সডের ক্ষেত্রে কি হয়? এটা হয়ে যায় হাফ, মানে এর ঠিক হাফ পার্টটুকুই শুধুমাত্র বাকল করতে পারে। Here k is basically 0.5, theoretically 0.5. Obviously কোডাল ভ্যালু আমরা বুঝতেই পারছি কিছুটা বেশি ভ্যালু থাকবে, এটা প্রবাবলি 0.65। ঠিক আছে, আবারও রিজন ইজ সেম। আচ্ছা, দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়ান সেটা হচ্ছে যে একটা দিক ফিক্সড এবং আরেকটা দিক ফ্রি। একটা দিক ফিক্সড এবং আরেকটা দিক ফ্রি। এর বাকলিং বিহেভিয়ারটা একটু বোঝার চেষ্টা করো, ছোটো করে আঁকছি তাহলে দেখাতে সুবিধা হবে। এর বাকলিং বিহেভিয়ারটা হচ্ছে অনেকটা এরকম যে অ্যাজ ইফ এর যদি আনসাপোর্টেড লেন্থ এল হয় তাহলে যেন বা এমন একটা কলাম বাকেল করছে যে কলামটার আনসাপোর্টেড লেন্থ 12 এবং কলামটি একটি পিন কোনো একটি পিন কলাম উইথ 12 আনসাপোর্টেড লেন্থ যেভাবে বাকেল করে ফিক্সড ফ্রি কলামটা ঠিক সেভাবেই বাকেল করে। ফলে এখানে যে এল এফেক্টিভটা আমরা পাবো, দেখো এল এফেক্টিভ যেটা হয়ে যাবে সেটা হচ্ছে জাস্ট ডাবল অফ এল। এল এফেক্টিভ ইজ কে ইন্টু এল। কে এর ভ্যালু থিওরিটিক্যাল 2.0, কোডাল ভ্যালু হচ্ছে 2.0। এবার একটা স্মল এক্সারসাইজ, আমি এই দুটো দুটো এক্সট্রিম কন্ডিশন নিয়ে যদি ভাবি যে ইন কেস অফ ফিক্সড কন্ডিশন, ধরে যাক কোনো একটা কলাম যার আনসাপোর্টেড লেন্থ ইজ সেম, একটার কন্ডিশন হচ্ছে ফিক্সড আর একটার কন্ডিশন হচ্ছে ফিক্সড ফ্রি। তার ক্ষেত্রে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে অয়েলার্স বা ইউলার্স ক্রিটিক্যাল বাকলিং লোড। ইউলার্স ক্রিটিক্যাল বাকলিং লোড। হোয়াট ইজ ক্রিটিক্যাল বাকলিং লোড? যে লোডটা পড়লে কোনো একটা কলাম বাকল করবে, তার আগে বাকল করবে না। এখানে আরও ব্যাপার আছে, আমি ইনডেপ ততটা বলতে চাইছি না, দরকার নেই বলে। সেটা হচ্ছে যে শুধুমাত্র কোনো একটা কলামকে তুমি অ্যাক্সিয়ালি যত খুশি লোড দাও সে কোনোদিনই বাকল করবে না। যেটা হয় সেটা হচ্ছে যে তোমাকে একটা ল্যাটারাল অন্তত পুশ দিতে হবে, আদারওয়াইজ ইট উইল নেভার বাকল। ওকে, এটা দ্যাট ইজ ফর শিওর। ফর দ্য টাইমিং এটা জেনে রাখো যে অয়েলার্স ক্রিটিক্যাল বাকলিং লোড মানে হচ্ছে যে এমন একটা ক্রিটিক্যাল লোড যে লোডটা পড়লে ও বাকল করে যাবে বা বাকল করতে শুরু করবে। এটার ফর্মুলা আছে, খুব বিখ্যাত ফর্মুলা, পাই স্কোয়ার EI ডিভাইডেড বাই এল এফেক্টিভ স্কোয়ার। প্লিজ কিপ ইন মাইন্ড দেয়ার ইজ এল এফেক্টিভ স্কোয়ার। নাও ফিক্সডের ক্ষেত্রে যদি কোনো একটা কলামের আনসাপোর্টেড লেন্থ হয় এল, এক্ষেত্রে যদি আনসাপোর্টেড লেন্থ হয় এল, তাহলে এদের যে ক্রিটিক্যাল বাকলিং লোড সেটা আমরা কী পাচ্ছি একটু দেখে নিই। যখন আমি ফিক্সড কন্ডিশনে আছি, কিপিং এভরিথিং ইজ সেম, ঠিক আছে, পিসিআর কত হচ্ছে? পিসিআর ফর ফিক্সড, এটা হচ্ছে ফিক্স পাই স্কোয়ার EI, এভরিথিং ইজ সেম। এল এফেক্টিভ কত? ফিক্সড হলে এল এফেক্টিভের ভ্যালু কত পাচ্ছি? 0.5 ইন্টু এল, মানে L/2 তার স্কোয়ার, অর্থাৎ ইট ইজ 4 পাই স্কোয়ার EI ডিভাইডেড বাই এল স্কোয়ার। এটা কি কিসের জন্য পেলাম? ফিক্সড। গেট কিন্তু এরকম কোয়েশ্চেন করে, সো বি কেয়ারফুল। যদি এটা ফিক্সড ফ্রি হয়ে যায় তাহলে পিসিআর ভ্যালু কত হচ্ছে?
ফিক্সড এবং ফ্রি হলে দেখো পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল এফেক্টিভ স্কোয়ার, এখানে এল এফেক্টিভ কত 2 ইন্টু এল, ঠিক আছে, তার মানে 2l তার স্কোয়ার, সো ইট ইজ পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই 4l স্কোয়ার। অর্থাৎ ফিক্সড কলামের ক্ষেত্রে যতটা ক্রিটিক্যাল বাকলিং লোড আমরা পাচ্ছি আর ফ্রি এর ক্ষেত্রে যে ক্রিটিক্যাল বাকলিং লোড পাচ্ছি তার যে রেশিও, সেই রেশিওটা হয় ওটা হচ্ছে এরকম। ফিক্সডের ক্ষেত্রে যে ক্রিটিক্যাল বাকলিং লোড আমরা পাই দ্যাট ইজ 16 টাইমস, নট 4, দুটো 4 আছে, একটা 4 ওপরে আছে, একটা 4 নিচে আছে, মাথায় রাখবে। একটা হচ্ছে পিসিআর, সেটা হচ্ছে ফিক্সড ফ্রি, দিস ইজ 16 টাইমস, কিপ ইন মাইন্ড। অর্থাৎ যদি কোনো একটা কলাম ফিক্সড ফ্রি কন্ডিশনে থাকে, তাকে যদি 10 টার্ন দিলেই সে বাকল করে যায়, তাহলে তাকে যদি ফিক্স করে দিই, বোথ সাইড ফিক্স করে দিই, তার জন্য 160 টার্ন একটা আমার লোড দরকার হবে। তাহলে ক্রিটিক্যাল বাকলিং লোড ফর ফিক্সড ফ্রি, এটা যদি 10 টার্ন হয়, তার সাথে 16 মাল্টিপ্লাই করলে তবেই আমি ফিক্সডের ক্ষেত্রে একে বাকল করতে পারবো। সো উই নিড 160 টার্ন ইন কেস অফ ফিক্সড টেক্সট কলাম। ওকে, দিস ইজ দ্য আইডিয়া অ্যান্ড দিস ইজ অয়েলার্স ক্রিটিক্যাল বাকলিং লোড এর ফর্মুলা বা এটার একটা আইডিয়া। এখানে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা কিন্তু দিস ইজ আ পিওরলি বাকলিং ফর্মুলা। এই ফর্মুলাটা দিস ইজ ভ্যালিড ফর দোজ কলামস উইচ অ্যাকচুয়ালি বাকলস, ঠিক আছে, যে কলামগুলো বাকল করে তাদের জন্য এই ফর্মুলা। কোন কলাম বাকল করে? স্লেন্ডার কলাম। তার মানে এই ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি স্লেন্ডার কলামের জন্য, স্লেন্ডার অর লং কলামের জন্যই অ্যাকচুয়ালি এটা ভ্যালিড। ওকে, দেখো যদি এরকম কোনো একটা কলাম হয়, ইফ ইউ হ্যাভ আ কলাম লাইক দিস, এর একটা অ্যাক্সিস থাকবে অবভিয়াসলি। এখানে আমরা শুধুমাত্র একটা কনসেন্ট্রিক লোড অ্যাপ্লাই করছি, সাপোজ পি। তাহলে এখানে কি এক্সপেক্ট করতে পারি আমরা? ইউ উইল বি গেটিং সাম স্ট্রেস উইচ উইল বি ডাইরেক্ট নর্মাল স্ট্রেস, ডাইরেক্ট ইন নেচার। এখানে যে স্ট্রেস ভ্যালুটা আমরা পাবো সেই স্ট্রেস ভ্যালুটা হবে পি ডিভাইডেড বাই এ, ওয়্যার এ ইজ দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন। এই যদি তোমার ক্রস সেকশনাল এরিয়া হয়, সেই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে বেসিক্যালি এই এটা। ওকে, দিস ইজ আ ভেরি জেনেরিক আইডিয়া। এটা অনেক জায়গায় কাজে লাগবে। এটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে কাজে লাগবে, আরসিসিতে কাজে লাগবে, এটা কখনো ফ্লুইডে কাজে লাগতে পারে, এটা সয়েল মেকানিক্সে কাজে লাগতে পারে। ওকে, সো দিস ইজ জেনেরিক ইন নেচার এবং এটা হচ্ছে একটা ডাইরেক্ট নর্মাল স্ট্রেস। দিস ইজ ডাইরেক্ট নর্মাল স্ট্রেস। নাও ইফ ইট হ্যাপেন্স যে এই সেম কলাম কিন্তু সেখানে যে লোডটা অ্যাপ্লাইড হচ্ছে সেই লোডটা এক্স্যাক্টলি এর যে সেন্টার লাইন বা সেন্ট্রাল অ্যাক্সিস সেখান দিয়ে এটা পাস করছে না, এটা অন্য কোথাও দিয়ে পাস করছে, এখান দিয়ে পাস করছে। এইটাকে বলা হয় এসেন্ট্রিক লোডিং। ওকে, এটাকে বলা হয় এসেন্ট্রিক লোডিং। এই এসেন্ট্রিক লোডিং যখনই থাকবে তখন তার মধ্যে একটা এসেন্ট্রিসিটি আমরা দেখি। এই যে ডিস্টেন্স, এটাকে বলা হয় এসেন্ট্রিসিটি, রাইট? যদি এরকম কোনো একটা লোড সিস্টেম থাকে তাহলে আমরা জানি এটাকে আমরা ট্রান্সফার করে নিতে পারি। দিস ক্যান বি ড্রন অ্যাজ আমরা লোডটা এখানে ট্রান্সফার করবো অ্যাজ পি এবং একটা মোমেন্ট আসবে। আমি বারবার বলছি মোমেন্টটা সবসময় ওই বেসিক জায়গায় ফিরে যাওয়ার কোনো দরকার নেই যে আমি এখানে একটা লোড দেবো, এখানে একটা লোড দেবো, দিয়ে কাপল তৈরি করবো, দরকার নেই। জাস্ট এটুকু বোঝো এটা সেন্টার লাইনে কোন দিকে ছিল, পিটা ছিল ডান দিকে। তার মানে এ অ্যাকচুয়ালি যে মোমেন্টটা অ্যাপ্লাই করছে সেটা কোন দিকে অ্যাপ্লাই করছে? এ এমন একটা মোমেন্ট অ্যাপ্লাই করছে যেটাকে ও ডান দিকে কম্প্রেস করার চেষ্টা করছে, ডান দিকটাকে পুশ করার চেষ্টা করছে, রাইট? তার মানে আমরা এখানে যে মোমেন্টটা পাবো সেই মোমেন্টটা পাবো এরকম একটা কিছু, পি ইন্টু ই। ওকে, অর্থাৎ এবার কিন্তু এটা একটা কম্বাইন্ড এফেক্ট আমরা পাবো।
প্রথমত পি এর জন্য একটা ডাইরেক্ট স্ট্রেস আসবে, পি এর জন্য একটা ডাইরেক্ট স্ট্রেস, ওকে, যেটা আমরা অলরেডি এখানে পেয়েছি। আমি এটাকে প্লাস বলছি, আমি কম্প্রেশনটাকে প্লাস বলছি আপাতত। কম্প্রেশন হচ্ছে পজিটিভ, আর টেনসাইল যে কোনো স্ট্রেস অফ ফোর্স হোক সেটা হচ্ছে নেগেটিভ। কেন ধরলাম পজিটিভ নেগেটিভ? এটা আমরা কিন্তু পিসিসি মানে প্রি স্ট্রেস কংক্রিটের ক্ষেত্রেও ধরি। কেন? তার কারণ আমরা মেনলি যেটা চাইছি সেটা হচ্ছে আমাদের মেম্বারের ওপর শুধুমাত্র কম্প্রেশন আসুক। আমরা চাইছি শুধুমাত্র আমাদের মেম্বারের ওপরে কম্প্রেশন আসুক, কোনো রকম যেন টেনশন না আসে। কারণ কংক্রিট টেনশন নিতে পারে না প্রথমত, এবং যেটা কলামের ক্ষেত্রে যেটা দেখা যায় যে যদি কখনো টেনশন চলে আসে তখন ওই মানে আপরুট করে দেয় আর কি। ঠিক আছে, কলামের এই যে এখানে তুমি এটাকে আটকে রেখেছো, ফিক্স করে রেখেছো, এটাকে কখনো উপড়ে ফেলে দিতে পারে। সো উই ডোন্ট ওয়ান্ট টেনশন। ঠিক আছে, যে কারণে আমরা টেনশন চাই না বলেই আমরা এখানে নেগেটিভ টেনশনটাকে নেগেটিভ সাইন দিয়ে রেখেছি, সো দ্যাট কখনো আমাদের ক্যালকুলেশন যদি মাইনাস চলে আসে আমরা অ্যাট দ্য সেম টাইম বুঝে যাব, অ্যালার্ট হয়ে যাবো যে আমাদের এখানে টেনশন আসছে। ওকে, so the first part is direct stress, that is sigma is equals to P divided by A. The second part, moment. যখনই আমি এরকম একটা মোমেন্ট অ্যাপ্লাই করবো যেটা কিনা ডান দিকটাকে কম্প্রেস করছে, তাহলে আমাদের এখানে একটা বেন্ডিং স্ট্রেস আসবে। এই বেন্ডিং স্ট্রেসের নেচারটা কীরকম হবে? এরকম হবে, এদিকটা প্লাস এদিকটা মাইনাস। কেন আমি ডান দিকটা প্লাস করলাম? কারণ বুঝতেই পারছো যে এই যে মোমেন্টের চেহারা, এ কিন্তু ডান দিকটাকে সবসময় কম্প্রেস করার চেষ্টা করবে, প্রেস করার চেষ্টা করবে, ডান দিকটাকে দাবিয়ে রাখবে, বাঁ দিকটাকে উপড়ে ফেলার চেষ্টা করবে। ওকে, তার মানে এখানকার যে সিগমার ভ্যালু, সিগমা হচ্ছে একটা ভ্যারিং সিগমা, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। সিগমা উইল বি এম ওয়াই ডিভাইডেড বাই আই। যতটা মোমেন্ট কাজ করছে, কতটা মোমেন্ট কাজ করছে? মোমেন্ট কাজ করছে পি ইন্টু ই। কতটা মোমেন্ট কাজ করছে? পি ইন্টু ই। ওয়াই কি? ওয়াই ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই ছবিটাতে ওয়াইটা বোঝার চেষ্টা করো। আমি সেন্টার লাইন থেকে ওয়াই ক্যালকুলেট করছি। যদি ওয়াই এর ভ্যালু হয় 0, তাহলে তুমি এখানে 0 স্ট্রেস পাবে। দেখো এখানে তুমি 0 স্ট্রেস পাচ্ছ। আর যদি ওয়াই এর ভ্যালু হয় কোনো একটা এক্সট্রিম ভ্যালু, এই পয়েন্টের ভ্যালু হোক বা এই পয়েন্টের ভ্যালু হোক, তখন তুমি আইদার কম্প্রেশন বা টেনশনের দিকে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবে। ওয়াই পজিটিভ হলে পজিটিভ, ওয়াই নেগেটিভ হলে নেগেটিভ। ওয়াই পজিটিভ হলে কম্প্রেশন, ওয়াই নেগেটিভ হলে টেনশন। আমার যে নোটেশন সেই অনুযায়ী আমি বললাম। ওকে, তার মানে এখান থেকে এই যে পিই ওয়াই ডিভাইডেড বাই আই, এই পার্টটা আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি। তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস, যেটার আমি নাম দিলাম সিগমা 1, এটার আমি নাম দিলাম সিগমা 2। একটু ভ্যালু নিয়ে ব্যাপারটা বুঝে নাও। কখনো যদি এরকম হয়, ঠিক আছে, কখনো এরকম যদি হয় যে সিগমা 1 এর ভ্যালু হচ্ছে সে 10 মেগাপাস্কাল, আর সিগমা 2 মানে এক্সট্রিম যে ভ্যালুগুলো, সিগমা 2 এর ভ্যালু, আসলে এইটাকে ঠিক সিগমা 2 বলা উচিত কিনা জানি না। ঠিক আছে, জাস্ট এটুকু বোঝার চেষ্টা করো, যখন তুমি ওয়াই লিখছো তখন কিন্তু অ্যাকচুয়ালি তুমি এটাকে ভ্যারিয়েবল রাখছো। ওয়াই আছে মানে এটা ভ্যারি করছে। আমাদের বেন্ডিং স্ট্রেস যেরকম ভ্যারি করে, সিগমা ইকুয়ালস টু এম ওয়াই বাই আই, মানে ওয়াই 0 হলে এটা 0, ওয়াই ম্যাক্সিমাম হলে এটা ম্যাক্সিমাম, ওয়াই এদিকে ম্যাক্সিমাম হলে এদিকেও ম্যাক্সিমাম। আমি এবার ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে কথা বলছি, এই পয়েন্টের কথা বলছি, এই পয়েন্টের কথা বলছি। ধরা যাক সিগমা 2 এর ভ্যালু হচ্ছে সাপোজ 7 এমপিয়ার। খেয়াল করো, যখন আমি ডান দিকে আছি তখন তাহলে এই যে দুটো স্ট্রেস, এই দুটো স্ট্রেস মিলিয়ে আমার ফাইনাল স্ট্রেস প্রোফাইলটা তৈরি হওয়া উচিত। এটার ভ্যালু 10, এটার ভ্যালু 7, এটার ভ্যালু 7, কিন্তু এটা মাইনাসে আছে। তার মানে আমি যে স্ট্রেস প্রোফাইলটা পাবো সেই স্ট্রেস প্রোফাইলটা এরকম কিছু একটা হওয়া উচিত। ঠিক আছে, ওই সিগমা 1 গ্রেটার দেন সিগমা 2, সিগমা 1 লেস দেন সিগমা 2, এইসব পরে হবে। আগে ভ্যালু দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এটার ভ্যালু 10 আর এটার ভ্যালু 7। 10 আর 7 যখন যোগ হয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে 17। 10 থেকে যখন 7 আমি মাইনাস করে দিচ্ছি তখন এটার ভ্যালু হয়ে যাচ্ছে 3। এইটা হচ্ছে আইডিয়া। এদিকে 17, এদিকে 3। এবার এটা এরকমও হতে পারে, কখনো হতে পারে যে 7-এর জায়গায় এটা এক্স্যাক্টলি 10 হয়ে গেল, হতে পারে। এটা কখনো যদি 10 হয়ে যায় তাহলে এখানে পজিটিভ কত আসবে? পজিটিভ আসবে 20। এখানে কি আসবে? এখানে হয়ে যাবে 0। তার মানে তখন প্রোফাইলটা হয়ে যাবে এরকম, যদি দুটোই 10 হয়, এক্সট্রিম ভ্যালুগুলো। যদি কখনো এরকম হয় 12, তখন এখানকার ভ্যালু আসবে 22, এখানকার ভ্যালু আসবে, এটা কিন্তু তখন নেগেটিভে চলে আসবে। এটা যখন চলে আসবে মাইনাস প্লাস
এটা হচ্ছে 2 -2 মেগাপাস্কাল, রাইট? এই জিনিসটা কলামের জন্য ডেঞ্জারাস, এই পার্টটা। সো যতক্ষণ 0 আছে ততক্ষণও কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। যখন এটা নেগেটিভের দিকে চলে যাচ্ছে তখন আমাদের অসুবিধাটা শুরু হচ্ছে, রাইট? নেগেটিভ হলে অসুবিধা কি? টেনশন প্রথমত, ঠিক আছে? টেনশন হলে কী হবে? টেনশন হলে একটা ওই আপ টু করে দেওয়ার একটা টেন্ডেন্সি চলে আসবে, সেইটা আমরা চাইছি অ্যাভয়েড করতে। এবার যদি কখনো যদি এরকম বলা হয় যে নো টেনশন কন্ডিশন, ঠিক আছে, কখনো এই কলামের মধ্যে কোনো রকমের টেনশন চাইছি না, মানে টেনশন থাকবে না। টেনশন না থাকলে কী হবে? টেনশন না থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে, এবার ভালো করে বোঝার চেষ্টা করি, এই যে দুটো ডায়াগ্রামকে আমি যোগ করে এই ফাইনাল ডায়াগ্রামটা আঁকলাম, তার মানে কি? তার মানে আমার যে ডাইরেক্ট বেন্ডিং স্ট্রেস, এটা হচ্ছে ডাইরেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট। একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট, দুটোই কিন্তু নর্মাল স্ট্রেস। একটা ডিরেক্ট নর্মাল, একটা ইনডিরেক্ট নর্মাল। ইনডিরেক্ট মানে ফ্লেক্সার বা বেন্ডিং নর্মাল, ঠিক আছে? এই জিনিস অলরেডি আমরা জানি। দুটোকে যখন আমি ফাইনালি জয়েন করছি, যখন আমি যোগ করছি, σ1 প্লাস মাইনাস σ2 হয়ে যাবে অ্যাকচুয়ালি, কারণ একটা দিকে প্লাস আছে একটা দিকে মাইনাস আছে, রাইট? সো এই ফর্মুলাটা দেখো কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, P/A প্লাস মাইনাস PEY/I। এবার প্লাসটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কম্প্রেশনের ওপরে কম্প্রেশন চাপলে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যা হবে হবে। পরে যদি কখনো ক্লাস করে দেয় সেটা আমি পরে দেখবো, সেটা নিয়ে আমি এক্ষুনি চিন্তিত নই। আমি চিন্তিত যে মাইনাসটা নিয়ে। অর্থাৎ যদি নো টেনশন কন্ডিশন যদি কখনো আমাদের তৈরি করতে হয়, তাহলে আমরা সেটা কীভাবে তৈরি করব? অর্থাৎ নো টেনশন কন্ডিশন, ঠিক আছে? নো টেনশন মানে কি? নো টেনশন মানে এই যে σ1 মাইনাস σ2 হচ্ছে, ইট উইল নেভার বি লেস দ্যান 0। নো টেনশন মানে σ1 থেকে σ2 কখনো বড় হবে না, মানে এই কন্ডিশনটা কখনো হবে না। ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে যে এরা 0 হতে পারে। ম্যাক্সিমাম যেটা কন্ডিশন হতে পারে, মোস্ট মানে ওয়ার্স্ট কন্ডিশন, সেটা হচ্ছে এরা 0 হতে পারে, মানে এরা ইকুয়াল হতে পারে। এটা ইকুয়াল, এটা ইকুয়াল, দুটোর নেট এফেক্ট 0, মানে আমি যেটা সেকেন্ড কেসে দেখেছিলাম। তার মানে আমাদের যে ফর্মুলেশনটা হবে সেটা হচ্ছে P/A PEY/I, দ্যাট ইজ 0। এখান থেকে PA সরিয়ে নেব আমরা। খেয়াল করো, I কি ছিল? রেডিয়াস অফ জাইরেশন ছিল I/A, তাহলে I ক্যান বি রিটেন অ্যাজ A ইন্টু R²। সেটা এখানে লিখছি, PEY/AR² ইজ ইকুয়ালস টু 0। P/A কমন নিলে 1 মাইনাস EY/R² ইজ ইকুয়ালস টু 0। নাও দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আজকে সেকেন্ড হাফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা নিয়ে এখন কথা হচ্ছে। বি ভেরি কেয়ারফুল। লোড আর ক্রস সেকশনাল এরিয়া কিছু না কিছু তো একটা থাকবে, এটা একটা নন জিরো ভ্যালু। তার মানে আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে এইটাকে নিয়ে 1 মাইনাস EY/R² ইজ ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে তার মানে আমাদের এই যে নো টেনশন, এই নো টেনশনের করসপন্ডিং কন্ডিশন। তার মানে নো টেনশন মানেই আমরা বুঝবো যে আমরা অ্যাকচুয়ালি 1 মাইনাস EY/R² নিয়ে কাজ করছি। এটা একটা জেনেরিক ফর্মুলা, দিস ইজ আ জেনেরিক ফর্মুলা। এটা যে কোনো ক্রস সেকশনের জন্য অ্যাপ্লিকেবল। এটা হতে পারে সার্কুলার, হতে পারে রেক্ট্যাঙ্গুলার, হতে পারে স্কোয়ার, যা খুশি। বাট ফর নো টেনশন কন্ডিশন দ্য ফর্মুলা বিকামস 1 মাইনাস EY/R² ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ EY/R² ইজ ইকুয়ালস টু 0। অর আমি এটাকে যা খুশি লিখতে পারি, আমি লিখতে পারি y হচ্ছে R²/E, এরকম সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? বা আমি এটা লিখি যে E হচ্ছে R²/Y। এইটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে, আমি এখনও কিছু বলিনি ক্লিয়ারলি, আমি জাস্ট ফর্মুলা ডিরাইভ করেছি যে এসেন্ট্রিসিটি হচ্ছে R²/E, ঠিক আছে? এটা হচ্ছে আমার বক্তব্য। হোয়াট ডাজ ইট মিন? এবার বোঝার চেষ্টা করো আমরা কি চাইছি। আমরা চাইছি, অ্যাকচুয়ালি এটা আমার লেখা উচিত ছিল নো টেনশনের জন্য, এটার আইডিয়াল কন্ডিশন যেটা লেখা উচিত আমার, সেটা হচ্ছে 1 মাইনাস EY/R² ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল। স্যার এখানে EY/R² ইকুয়ালস টু 1 হবে না? হ্যাঁ, 1। তার মানে 1 মাইনাস EY/R² গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এইটা হচ্ছে অ্যাকচুয়াল আইডিয়া। অর্থাৎ E ইজ গ্রেটার, অন্যদিকে যাচ্ছে, আচ্ছা ওকে ফাইন। তার মানে E হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু R²/Y।
প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট, কারোর বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করো, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ আরেকবার রিপিট করতে পারি। এটা ছিল ডাইরেক্ট স্ট্রেস, এটা ছিল বেন্ডিং স্ট্রেস। এর পজিটিভটা নিয়ে আমার কোনো কাজ নেই, সামেশান হলে ভালোই, কম্প্রেশনের উপর কম্প্রেশন আসলে কোনো অসুবিধা নেই। টেনশন আসছে কিনা সেটা বুঝতে হবে, আমি চাই না টেনশন আসুক, অর্থাৎ এই দুটোর যে ওয়ার্স্ট কন্ডিশন সেটা হতে পারে 0, যদি বেশি হয় তাহলে ভালো। তার মানে আমি চাই 1 মাইনাস ইউআই বাই আর স্কোয়ার এটার ভ্যালু যেন গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হোক, অর্থাৎ আমি চাই ই এর ভ্যালু যেন লেস দেন ইকুয়ালস টু আর স্কোয়ার বাই ওয়াই হোক, অর্থাৎ আমি ইটাকে একটা কোনো ভ্যালুর মধ্যে বেঁধে রাখতে চাইছি। নাও হোয়াট ইজ ই, এই জায়গাটা একটু বুঝতে হবে, এই জায়গাটা অনেকের খুব মেজর কনফিউশন থাকে। নাও হোয়াট ইজ ই, ই ইজ দ্য এসেন্ট্রিসিটি, মানে আমি লোডটাকে কোথায় ফেলবো সেইটা নিয়ে কথা হচ্ছে, মানে আমি লোডটা কোথায় অ্যাপ্লাই করব সেটার একটা বাইন্ডিংস আমাকে এখানে দেওয়া হচ্ছে। ওকে, দেখো ভালো করে খেয়াল করো, আমি এই জায়গাটা মুছি, এই পার্টটা। ওকে, আমি ফার্স্টে একটা সিম্পল ক্রস সেকশন নিয়ে কাজ করি, যেটা কিনা হচ্ছে স্কোয়ার ক্রস সেকশন। আমি কি চাইছি, এইটা হচ্ছে আমার একটা সেন্টার পয়েন্ট বা সেন্টার লাইন, হোয়াট এভার, এটা আমি বুঝতে পারছি। তার থেকে এই যে ই এর ভ্যালু এসেন্ট্রিসিটি, সে যেন আর স্কোয়ার বাই ওয়াই এর থেকে যেন বেশি না হয়। নাও হোয়াট ইজ আর, এর যে ডাইমেনশন সেটা যদি হয় এ, খেয়াল করবে এবং আমার সাথে একটু ইন্টারাক্ট করো, আমাকে বলো আর তাহলে কত হবে, আর হবে আই ডিভাইডেড বাই এ। হোয়াট ইজ আই, আই হচ্ছে এ টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 12, এ কত, এ হচ্ছে এ স্কোয়ার, পুরোটাকে আমি রুট করবো, করলে কত আসছে, এ ডিভাইডেড বাই 12 হলে ইটস 2√3। ঠিক আছে, এটা হচ্ছে আর এর ভ্যালু। নাও হোয়াট ইজ ওয়াই, ওয়াই কত, ওয়াই কি ছিল, a/2 a/2। ওয়াই হচ্ছে, তুমি যে কোনো একটা অ্যাক্সিস যদি ধরে নাও, এখান থেকে এইরকম ছিল, তাই তো, এটা ছিল ওয়াই এর ভ্যালু। তো ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে আমরা কাজ করছি, আমরা তো এক্সট্রিম কন্ডিশনগুলো নিয়ে ইন্টারেস্টেড, যে এক্সট্রিম কন্ডিশনটা, তার মানে ওয়াই এর ভ্যালু এখানে হচ্ছে a/2। সো আর স্কোয়ার ডিভাইড বাই ওয়াই, এটার ভ্যালু কত আসছে, আর অ্যাকচুয়ালি আমার এটা করাই উচিতই ছিল না, কারণ আমি আর স্কোয়ার এখান থেকে ডাইরেক্টলি পাচ্ছিলাম, হোয়াট এভার। তো আর স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 12, আর ওয়াই মান হচ্ছে a/2, ডিভাইড করে দাও। আর স্কোয়ার বাই এর ভ্যালু কত আসছে, a/6। তার মানে ফর আ স্কোয়ার ক্রস সেকশন, এবার আমরা কনক্লুশনে পৌঁছচ্ছি, ফর আ স্কোয়ার ক্রস সেকশন ই আর এসেন্ট্রিসিটি শুড নট বি গ্রেটার দেন a/6। ফর আ স্কোয়ার ক্রস সেকশন এসেন্ট্রিসিটি শুড নট বি গ্রেটার দেন a/6। এই a/6 এর মেজারমেন্টটা কীরকম, এই টোটাল যদি এ হয়, ঠিক আছে, তাহলে a/6 কত, a/6 হচ্ছে বেসিক্যালি এ যদি হয় 60 mm, তাহলে a/6 হচ্ছে 10 mm। আমরা এরকম একটা পয়েন্ট ভাবতে পারি, মানে এদিকেও a/6, এদিকেও a/6। মাথায় রাখবে এসেন্ট্রিসিটি সবসময় সেন্টার লাইন থেকে ক্যালকুলেট করা হয়, এখান থেকে এসেন্ট্রিসিটি ক্যালকুলেট করা হয়, এই এন্ড থেকে নয়, বা এখান থেকে নয়, বা এখান থেকে নয়। এসেন্ট্রিসিটি ইজ অলওয়েজ ক্যালকুলেটেড ফ্রম দ্য সেন্টার লাইন। তাহলে সেন্টার লাইন থেকে এসেন্ট্রিসিটির যে ভ্যালু সেটা যেন কখনো a/6 এর থেকে বড় না হয়। তার মানে এই যে ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটা যেন কখনো a/6 এর থেকে বড় না হয়। এই ভ্যালুটা কখনো a/6 এর থেকে বড় নয়। আমি কিন্তু কখনো এটা বলছি না যে ডান দিকেই আমি শুধুমাত্র লোড দেবো, বাঁ দিকে কখনো দেবো না, নট নেসেসারি, আমি যেতেই খুশি দিতে পারি লোড, কিন্তু সেটা যেন এই a/6 এর বাইরে কোথাও গিয়ে না পড়ে। অর্থাৎ এই পুরো ক্যালকুলেশনটা যদি আমি এই অ্যাক্সিস বরাবরও ভাবি, এবার একটু ভাবো, আমি যদি এই অ্যাক্সিস বরাবরও ভাবি, এটাকে ওয়াই লেখা উচিত নয় হয়তো, এক্ষুনি আমাকে সোমদাস ধরবে, আমি মুছে ফেলি বেটার, এটাকে আমি জেড লিখলাম। তুমি যদি জেড ধরো ব্যাপারটাকে ভাবো এই দিকে, ওপরের দিকে বা নিচের দিকে, তাহলে এদিকেও কিন্তু তোমার a/6, এদিকেও তোমার a/6। সো ফাইনালি অ্যাকচুয়ালি উই আর গেটিং আ স্কোয়ার। খুব মাইনর ক্যালকুলেশন, খুব মন দিয়ে দেখো, এর প্রত্যেকটা হাফ হচ্ছে অ্যাকচুয়ালি a/6, এখান থেকে a/6, এখান থেকে a/6, এই পার্টটা a/6, এই পার্টটা a/6। সো অল টুগেদার a/3 হচ্ছে আমার একটা a/3 ডাইমেনশনের একটা বক্স। এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে এসেন্ট্রিসিটি, তার মানে হোয়াট শুড বি দ্য ম্যাক্সিমাম এসেন্ট্রিসিটি ইন কেস অফ স্কোয়ার ক্রস সেকশন,
দ্য ম্যাক্সিমাম এসেন্ট্রিসিটি শুড বি A/6, ম্যাক্সিমাম এসেন্ট্রিসিটি যেন A/6 এর থেকে বড় না হয়, রাইট? আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই যে বাক্সটা আমি তৈরি করলাম, এই বাক্সটাকে বলা হয় কোর বা কার্ন। এই বাক্সটাকে বলা হয় কোর বা কার্ন। আবারও বলছি, এই কনসেপ্ট পরেও পাবে। কোর মানে এমন একটা এরিয়া আমি ডিফাইন করে দিচ্ছি যার মধ্যে যদি এবার লোডটা পড়ে, এটা তো বুঝতে পারছো, এই ক্রস সেকশনটা হচ্ছে যে কোনো একটা ক্রস সেকশন, তুমি যদি এটাকে এরকম কেটে দেখো, ঠিক আছে, এইটা কিন্তু আমি এইভাবে দেখছি, ওপর থেকে দেখছি, দিস ইজ এ প্ল্যান ভিউ। আমার আগে বলা উচিত ছিল দিস ইজ এ প্ল্যান ভিউ, আমি ওপর থেকে দেখছি। তার মানে লোডটা একদম সেন্টার লাইনে পড়বে, নট গ্যারেন্টিড, সবসময় নাই হতে পারে, প্র্যাকটিক্যালি এদিক ওদিক করতে পারে, কিন্তু কতটা এদিক ওদিক সেইটা আমি এখানে বোঝার চেষ্টা করি যে এ সেন্টার পয়েন্ট থেকে A/6 এদিকে বা A/6 এদিকে, যে কোনো একটা দিকে A/6 দূরে গিয়েও যদি পড়ে, তাহলেও কিন্তু আমি এখানে কোনো রকম টেনশন পাবো না। অর্থাৎ আমার যে লোড সেটা যদি এই পুরো কার্ন এরিয়ার মধ্যে পড়ে, তাহলে আমি কোনো টেনশন পাবো না। যদি লোডটা এখানে পড়ে, টেনশন ডেভেলপ করবে। যদি লোডটা এদিকে পড়ে, তাহলে আমি এক্সপেক্ট করবো যে এদিকে কোনো একটা দিকে টেনশন আসবে, কারণ এদিকটাকেও কম্প্রেস করছে। যদি লোডটা এদিকে পড়ে, তাহলে ওই দিকটাকে কম্প্রেস করবে, ওদিকে টেনশন হবে। সো এই যে কার্ন এরিয়া, তার বাইরে যখনই তুমি বেরিয়ে যাবে লোডটা, ইউর লোড ইজ এক্সিডিং দিস বক্স, দেন অবভিয়াসলি ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট দেয়ার উইল বি সাম সর্ট অফ টেনশন। সো দিস ইজ দ্য বাউন্ডারি। অর্থাৎ কোনো একটা কলাম ক্রস সেকশনের ক্ষেত্রে যদি তুমি এই বাউন্ডারিটা কখনো ডিফাইন করে রাখো, তুমি কলাম তৈরি করলে কলামের মধ্যে এঁকে দিলে, এর বাইরে তুমি লোড নিয়ে যাবে না, ইট ইজ ভেরি মাচ পসিবল, বুঝতে পারছো? ইট ইজ প্র্যাকটিক্যাল। আমার কাছে A/6 আছে, এবং এবং দ্য মোস্ট ইম্পর্টেন্টলি যে তুমি তোমার আর কিছুর উপর ডিপেন্ডই করছে না। তুমি খালি জানলে যে তুমি অফিসে বসে জানলে যে এরিয়া, ওটা একটা স্কোয়ার ক্রস সেকশন, এবং স্কোয়ার ক্রস সেকশনের প্রত্যেকটা এরিয়া হচ্ছে সাপোজ 300 mm, এটা একটা 300x300 একটা কলাম। তুমি অফিস থেকে বসে কি বলবে, যে অফিস থেকে বসে বলবে যে যে সাইটে আছে, যে জাস্ট একটা ছবি এঁকে তুমি হোয়াটসঅ্যাপ করে দেবে, এই ছবিটাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, তাই তো? মানে এটা হচ্ছে 300, এটা হচ্ছে 300। জাস্ট এটুকু মাথায় রাখবে, এসেন্ট্রিসিটি মানে কিন্তু সেন্টার লাইন থেকে ক্যালকুলেট করা হচ্ছে। এবার এসেন্ট্রিসিটি সেন্টার লাইন থেকে ডান দিকেও হতে পারে, বাঁ দিকেও হতে পারে, নিচেও হতে পারে, ওপরেও হতে পারে। সো ফাইনালি যখন বক্সটা ক্রিয়েটেড হচ্ছে, তখন কিন্তু শুধু এসেন্ট্রিসিটি নয়, এসেন্ট্রিসিটি ডাবল হচ্ছে, আমাকে ডাবল করে ক্যালকুলেটটা করতে হচ্ছে। মানে এদিকে যদি হয় A/6, মানে 300-এর A/6 কত হয়? 50। তার মানে এদিকে যদি 50 হয়, এদিকেও 50 আছে কিন্তু একটা। তার মানে তখন কিন্তু ওখানে একটা 100x100-এর একটা বক্স তৈরি করতে হবে। অর্থাৎ কোর বা কার্ন এরিয়া ফর দি স্কোয়ার ক্রস সেকশন যদি আমাকে বলতে হয়, দেন ইট উইল বিকাম আ স্কোয়ার। কোন বা কার্ন এরিয়া, কোর অর কার্ন এরিয়া ইজ নাথিং বাট আ স্কোয়ার অফ সাইড A/3। প্লিজ কিপ ইন মাইন্ড, এসেন্ট্রিসিটি কিন্তু A/6, কারণ এসেন্ট্রিসিটি সেন্টার লাইন থেকে আইদার ডান দিকে বা বাদিকে মেজার করা হচ্ছে, আইদার ওপরে বা নিচে মেজার করা হচ্ছে। যখন তুমি স্কোয়ারটা বানাচ্ছ, তখন কিন্তু সবটা ধরে তোমাকে বানাতে হচ্ছে। ওপরের A/6, নিচের A/6 মিলিয়ে A/3, ডান পাশের A/6, বাঁ দিকের A/6 মিলিয়ে A/3। এই হচ্ছে হিসেব। এনি ডাউট? এনি ডাউট? এনি ডাউট? বলছিলাম এই শেপটা ডায়মন্ড হয় না স্যার? হ্যাঁ, শেপটা ডায়মন্ড হয় না স্যার? ডায়মন্ড কেন? ডায়মন্ড কেন হবে? যে পয়েন্টগুলো মানে সেন্টার থেকে উপরে উঠলে A/6, নিচে গেলে A/6, রাইট সাইডে এলে A/6 গুলো পয়েন্টগুলোকে যোগ যদি করি স্যার, মানে তাহলে তো একটা ডায়মন্ড শেপ নেবে। না, আমি রেডিয়ালি বলছি না, কিন্তু আমি কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করছি। এখান থেকে কোশ্চেন আসছে যে এটা এরকমই হবে নাকি ডায়মন্ড শেপ হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি জাস্ট দুটো অ্যাক্সিস ধরে কাজ করছি, ঠিক আছে? এবার তুমি যদি বলো যে এই কলামটাকে আমি অন্য বিভিন্ন অ্যাক্সিসের জন্য এবার মেজার করবো, তার জন্য তার ডিফারেন্ট ফিলোসফি, তার ডিফারেন্ট ক্যালকুলেশন, সেটা নিয়ে কথা হচ্ছে না। এখানে আমাদের কাছে শুধুমাত্র দুটোই অ্যাক্সিস আছে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। এই দুটো অ্যাক্সিসের রেসপেক্টেও কীরকম বাকেল করতে পারে সেইটা নিয়ে আমরা কাজ করতে চাইছি। ওকে, এবার সেখানে যেটা হবে সেটা হচ্ছে, তার মানে আমাদের ওয়াই বরাবর কতটা আমাদের কাছে প্রভিশন আছে, জেড বরাবর আমাদের কাছে কতটা প্রভিশন আছে, ঠিক আছে? ওয়াই বরাবর কতটা আছে? এই লাইন। ওয়াই বরাবর বাদিকে কতটা আছে? এই লাইন। তুমি দুটো লাইন এখানে দাগ টানবে, জেড বরাবর দুটো লাইন এদিকে দাগ টানবে, যা এরিয়া বেরোবে সেটাই। সার্কেলটা বললে বুঝতে পারবে, তুমি যেটা বলছো সেটা সার্কেলের ক্ষেত্রে ভ্যালিড, যে সমস্ত পয়েন্ট রেডিয়ালি সেম থাকতে হবে ফ্রম দ্য সেন্টার। এখানে ওরকম কোনো দায় নেই, এখানে কিন্তু এটা স্কোয়ারই হয়।
রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দেখলে বুঝতে পারবে। এই কারণে খেয়াল করো আরসিসিতে 4-5-6-এ তোমরা পড়েছিলে যে কত ছিল সেটা, কত কত পার্সেন্ট এরিয়া ছিল, 0.05 মানে 5% ডেসিমেলে। মনে আছে যে কোনো দেখো অনেক রকমের লোডিং হয়, আমি বারবার বলছি কলাম মানে কিন্তু শুধু সলিড মেকানিক্সের কলাম না, আমাদের এটা আরসিসির কলামেও ধরেও ভাবতে হবে। 4 রকম কন্ডিশন ছিল মনে করে দেখো। একটা ছিল হচ্ছে কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক মানে কিছু করার নেই, এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল এঁকেছি আমি রেক্ট্যাঙ্গেল কলাম এক্ষুনি যাবো, ওটা তো আমার ফাইনাল টাচ। কনসেন্ট্রিক মানে তোমার লোডটা জাস্ট এইখানে পড়ছে একদম সেন্টার পয়েন্টে, যেটা ফিজিবল নয়, প্র্যাকটিক্যালি ফিজিবল নয়। সেকেন্ড হচ্ছে অ্যাক্সিয়াল। এই অ্যাক্সিয়ালটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিক্যাল পারপাসে তৈরি করা, এখানে একটা মিনিমাম এসেন্ট্রিসিটির ক্যালকুলেশন আছে। অ্যাক্সিয়াল মানে কত পর্যন্ত লোড করলে তুমি ব্যাপারটাকে অ্যাক্সিয়াল ধরে ভাববে, এটার সাথে গুলিয়ে ফেলো না, সিমিলার বলে বলছি, অ্যানালোগাস নট সেম। তখন দেখবে ওখানে বলা ছিল যে তোমার যে ডাইমেনশন, এ যদি রেক্ট্যাঙ্গেল হয় তাহলে এও একটা রেক্ট্যাঙ্গেল হবে, এর ডাইমেনশনের 5% 0.05, এর ডাইমেনশনের 0.05 যদি এটা হয় বি, তাহলে এটাও এইখান থেকে এতটা হচ্ছে 0.05 বি। এটা যদি হয় ডি, তাহলে এইটা হচ্ছে 0.05 ডি। মনে পড়ছে? এই যে ছোট একটা বাক্স তোমাকে তৈরি করা ছিল, তার কারণই হচ্ছে যে যখন কোনো একটা কলামের ওপর দিয়ে একটা বিম দৌড়বে, সেই বিমটার যে সেন্টার লাইন আর কলামের সেন্টার লাইন নট অলওয়েজ দে আর সেম। এটা মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে সেম থাকে না, ফলে একটা এসেন্ট্রিসিটি চলেই আসে। কিন্তু কোন সেই মিনিমাম এসেন্ট্রিসিটি যেটা ধরে তুমি কাজ করবে, মানে যেটা হলে তুমি ব্যাপারটাকে অ্যাক্সিয়াল বলবে। তুমি যদি বলে যে সেন্টার থেকে সরে গেল মানেই কনসেন্ট্রিক থেকে সরে গেল মানেই এসেন্ট্রিক, আমি থিওরিটিক্যালি মেনে নিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে একটা বাফার এরিয়া দেওয়া আছে, যে এরিয়ার মধ্যেও যদি তোমার লোডটা পড়ে তাহলে তুমি সেটাকে অ্যাক্সিয়াল বলে কাজ করতে পারো। সেই এরিয়াটা হচ্ছে এই এরিয়া 5%, 0.05। ওকে, এটা যদি 100 mm হয় তাহলে এটা 5 mm, এটা যদি 600 mm হয় তাহলে এটা 30 mm। এইভাবে হিসেবটা হয়। এখানেও দেখো, কিন্তু আমি জাস্ট দুটো অ্যাক্সিস ধরে বা দুটো ডাইমেনশন ধরে কাজ করছি। এই ডাইমেনশনের 5%, এই ডাইমেনশনের 5%, হয়ে গেল বাক্স। বাক্সটা স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, সে আমার জানার দরকার নেই। কিন্তু আমার আইডিয়াটা হচ্ছে এই ডাইমেনশনের 5%, এই ডাইমেনশনের 5%, কী হবে? অ্যাক্সিয়াল। এবার এরকম হতে পারে যে আরও দুটো কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং, মানে অ্যাক্সিয়াল লোড উইথ ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং। এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2, এটা হচ্ছে কেস 3, আর কেস 4 ছিল হচ্ছে বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং। বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং। ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং কি? ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং হচ্ছে যদি কখনো কোনো একটা কলাম শুধুমাত্র একটা অ্যাক্সিসের রেসপেক্টে বেন্ড করে, তাহলে কি করতে হবে? তোমাকে আইদার এই অ্যাক্সিসের মধ্যে কোনো একটা পয়েন্টে লোডটা পুট করতে হবে, তাহলে কি হবে? যে অ্যাক্সিসের ওপরে তুমি লোডটা পুট করেছো সেই অ্যাক্সিসের রেসপেক্টে তো বেন্ড করবে না, করবে অন্য অ্যাক্সিসের রেসপেক্টে। আমি এটা দেখাচ্ছি, একটু পরে আমি ছবি আঁকবো। হয় এরকম হতে পারে, তুমি এদিকে দিতে পারো, বা ইউনিঅ্যাক্সিয়াল মানে এরকম তো কোনো মানে নেই যে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেই তোমাকে বাকল করাতে হবে বা বেন্ড করাতে হবে, তুমি এই অ্যাক্সিসের রেসপেক্টও করতে পারো। তার মানে তোমাকে এরকম কোনো একটা জায়গাতে লোডটা ফেলতে হবে। সো ইন এনি কেস তোমার এই যে লোডটা, সেটা যেন যে কোনো একটা অ্যাক্সিসের ওপরে থাকে, তবে তুমি একটা অ্যাক্সিসের রেসপেক্টে বাকলিং পাবে বা বেন্ডিং পাবে, সেটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং। আর যদি তোমার মনে হয় যে ওসব বাদ দাও, ও সব অ্যাক্সিসের রেসপেক্টে বাকল করবে বা বেন্ড করবে, তখন তুমি এরকম একটা পয়েন্ট পাবে। তখন এই অ্যাক্সিসের রেসপেক্টও বেন্ড করবে, এই অ্যাক্সিসের রেসপেক্টও বেন্ড করবে, এভরিথিং ইজ ওপেন নাও। সো দ্যাট ইজ দ্য কন্ডিশন ফর ইউর বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং। তার মানে এই 4খানা কন্ডিশন ছিল। এই সেকেন্ড কন্ডিশনটা আমাদের এটার সাথে অনেকটা ম্যাচ করছে, সিমিলার বলে আমি অ্যাকচুয়ালি ওটা বললাম। তার মানে এখানে যে কন্ডিশনটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে যে এমন একটা কোর এরিয়া বা কার্ন এরিয়া আমাদের হাতে থাকবে, যার মধ্যে যদি লোডটা গিয়ে পড়ে তাহলে ইউ উইল নেভার গেট এনি কাইন্ড অফ টেনশন। ঠিক আছে, টেনশন পাবে না মানে আমাদের টেনশন কম, দূর হয়ে গেল, যে আমার এই কলামের মধ্যে কোনো টেনশন নেই, হয়ে গেল, মিটে গেল। নাও এবার কি হয়, এসএসসি বা পিএসসি টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তুমি যদি এই A/6 ব্যাপারটা মুখস্থ করে ফেলো তাহলে তোমার কাজ শেষ। গেট তো নিশ্চয়ই তোমাকে অত সহজে ছাড়বে না। ও যেটা করবে সেটা হচ্ছে যে এবার স্কোয়ার করতে পারে, রেক্ট্যাঙ্গেল করতে পারে, এটাকে সার্কেল করতে পারে, বিভিন্ন রকমের ব্যাপারটাকে মানে ভ্যারিয়েশন আনতে পারে আর কি। ঠিক আছে, তো আমরা ভ্যারিয়েশনগুলো একটু বুঝে নিই।
এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি তো একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচারের কথা ভুলেই গেছি, সেটা হচ্ছে ড্যাম। যখন আমরা ড্যাম নিয়ে কাজ করি, তোমরা যে 7th সেমিস্টারে প্রবাবলি যে হাইড্রোলিক স্ট্রাকচার পড়েছিলে, এবং যখন যে ফর্মুলাগুলো লাস্টে গিয়ে অনেকটা বড় অঙ্ক হতো, লাস্টের অঙ্কটাতে গিয়ে ফর্মুলাগুলো মুখস্থ করেছিলে, সেখানে যদি খেয়াল করো তাহলে দেখবে এই কনসেপ্টটা নিয়ে কিন্তু একদম লাস্টে কথা বলা ছিল। যে ড্যামের ক্ষেত্রে খেয়াল করবে, ড্যাম কিন্তু জেনারেলি রিনফোর্স কংক্রিট স্ট্রাকচার নয়। ড্যামস আর বেসিক্যালি প্লেন সিমেন্ট কংক্রিট স্ট্রাকচার, যে কারণে ড্যামের ক্ষেত্রে যখন তোমরা পুরো ক্যালকুলেশনটা করেছিলে তখন তার কংক্রিটের ইউনিট ওয়েট থাকতো 24 কিলোনিউটন পার মিটার কিউব। প্লেন সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রে ইউনিট ওয়েট 24 কিলোনিউটন পার মিটার কিউব। আরসিসির জন্য রিনফোর্স সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রে যে ইউনিট ওয়েট সেটা হচ্ছে 25 কিলোনিউটন পার মিটার কিউব। ওয়াটারের ইউনিট ওয়েট 10 কিলোনিউটন পার মিটার কিউব। স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে জেনারেলি 10 আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম, এটা বেসিক্যালি 9.81। ইন কেস অফ স্যাচুরেটেড সয়েল, টিপিক্যালি আমাদের কাছে যে সয়েলগুলো থাকে তার যে ইউনিট ওয়েট সেটা থাকে 19.5 অ্যারাউন্ড এরকম কিলোনিউটন পার মিটার কিউব। অর্থাৎ সাবমার্জ ইউনিট ওয়েট অফ দ্য সয়েল যেটা হয়, যেটা কিনা স্যাচুরেটেড ইউনিট ওয়েট মাইনাস ইউনিট ওয়েট অফ ওয়াটার, সেটা হয় এক্স্যাক্টলি হাফ অফ দ্যাট। মানে স্যাচুরেটেড হচ্ছে 19.5, ওয়াটার হচ্ছে 9.81। তার মানে তুমি যখন সাবমার্জ পাবে, সাবমার্জের ভ্যালুটা অলমোস্ট ওরকমই হয়, যে কারণে রাফলি বলা হয় যে সাবমার্জ ইউনিট ওয়েট অফ সয়েল ইজ স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ সয়েল ডিভাইডেড বাই 2। ওকে, সো দিস আর দ্য ইউনিট ওয়েটস উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড। সো যখন এবার কোনো একটা সার্কুলার ক্রস সেকশন নিয়ে কাজ করতে দেবে, সার্কুলার ক্রস সেকশন কী ছিল আমাদের ফর্মুলেশন, ফাইনাল ফর্মুলেশন? দেখো, তোমার সব কিছু তো মনে থাকবে না, সব কিছু মনে রাখার দরকারও নেই, গেট ব্যাপারটা মনে রাখার পরীক্ষায় নয়। অনলি থিং, এটা তুমি ডিরাইভও করে নিতে পারো, সেই আসছে তো একই জায়গা থেকে, পি ডিভাইডেড বাই এ একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে পিই ওয়াই ডিভাইডেড বাই আই। ওকে, দুটোকে তুমি মাইনাস করলে ফাইনালি এরকমই কিছু একটা পাবে, এবং দ্যাট শুড বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এখান থেকে চলে আসছে ই শুড বি লেস দ্যান আর স্কোয়ার বাই ওয়াই। এর যে কোনো একটা স্টেপ তুমি মনে রাখতে পারো, না রাখতে পারো, ডিরাইভ করতে পারো। ইউ উইল হ্যাভ দ্য টাইম, বিলিভ মি, টাইম থাকবে, টাইম নিয়ে ভাববে না। নাও, ইন কেস অফ সার্কেল, এবার আমরা কীভাবে ক্যালকুলেট করব? এর যদি ডায়ামিটার হয় ক্যাপিটাল ডি সাপোজ, তাহলে আর স্কোয়ার ইজ আই ডিভাইডেড বাই এ। মোমেন্ট অফ ইনার্সিয়া ইজ পাই বাই 64 ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই পাই বাই 4 ডি স্কোয়ার। তার মানে এটা আসছে ডি স্কোয়ার ডিভাইডেড বাই 16, আই থিঙ্ক। অ্যান্ড হোয়াট ইজ ওয়াই? আবারও তুমি যে কোনো একটা জায়গা থেকে ভাবো, তুমি এখান থেকে ক্যালকুলেট করো, এদিকটা তুমি ওয়াই ক্যালকুলেট করছো। ওয়াই মানে বেসিক্যালি ম্যাক্সিমাম ওয়াই ম্যাক্স। ওয়াই বললে আসলে ভুল বলা হয়, টেকনিক্যালি স্পিকিং ওয়াই বলা উচিত না, ওয়াই ম্যাক্স বলা উচিত। তুমি যে কোনো একটা এন্ডে আছো, ওয়াই হচ্ছে ডি/2, তাই না? তার মানে ই এর এখানে যে কনস্ট্যান্ট, মানে ই এর যে রেস্ট্রিকশন, সেটা কত হচ্ছে তাহলে? এটা হচ্ছে d/8 প্রবলেম। সো এসেন্ট্রিসিটি শুড বি লেস দ্যান d/8, এসেন্ট্রিসিটি শুড বি লেস দ্যান d ডিভাইডেড বাই 8। তার মানে এদিকে তুমি d/8 যেতে পারো, এদিকেও তুমি d/8 যেতে পারো, এটাও d/8, এটাও d/8। অর্থাৎ এখানে তুমি একটা সার্কেল পাবে, যেই সার্কেলটা হচ্ছে বেসিক্যালি কোর বা কার্ন এরিয়া। এখানে এসেন্ট্রিসিটির যে ইয়েটা, সেটা কি তার মানে 1 নম্বর হচ্ছে এসেন্ট্রিসিটি মাস্ট বি লেস দ্যান ইকুয়ালস টু d/8, অ্যান্ড দ্য কার্ন অর কোর এরিয়া, এটার মানে হচ্ছে দ্যাট উইল বি, এখান থেকে কোশ্চেন এসছে প্রবাবলি, ঠিক আছে, আমার যতটুকু মনে পড়ছে, গেট বা না আসলে আসতে পারে, সেটা হচ্ছে এই যে কার্ন এরিয়া, সেটা একটা সার্কেল, তার ডায়ামিটার কত? কোর বা কার্নের ডায়ামিটার কত? ডায়ামিটার রেডিয়াস মাথায় রাখো, d/4। এদিকে d/8, এদিকে d/8, তাহলে ডায়ামিটার ইজ d/4। ওকে, অর্থাৎ যদি
তোমার কাছে কোনো একটা স্কোয়ার ক্রস সেকশন থাকে, তাহলে তার যে কার্ন এরিয়া, সেই কার্ন এরিয়ার যে ডাইমেনশন, একটা সাইডের ডাইমেনশন, সেটা হচ্ছে যে তোমার যে মেন যে স্কোয়ার তার 1/3। একটু আগে দেখলাম। সার্কেলের ক্ষেত্রে যেটা, সার্কেলের যে ডায়ামিটার এবং তার কার্নের ডায়ামিটার, সেটা হচ্ছে d/4। স্কোয়ারের ক্ষেত্রে 1/3, সার্কেলের ক্ষেত্রে 1/4। ওকে, তো হলোর ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে স্যার? হলোর ক্ষেত্রে কী চাইছো বলো? মানে এই কার্নটা কিরকম ভাবে তৈরি হবে? হলোর ক্ষেত্রে কার্ন, দেখো হলোর ক্ষেত্রে ক্যালকুলেট তো করাই যাবে, ক্যালকুলেট করাটা নিয়ে অসুবিধা নেই। এবার হলো সেকশনটা তুমি কি রেখেছো সেটার উপর ডিপেন্ড করছো। আমাকে একটা হলো সেকশন বলো, তাহলে আমি বলছি যে তার কার্ন ব্যাপারটা আদৌ পসিবল কিনা। মানে ধরুন একটা যে কোনো খুশি মোটামুটি ডায়ামিটার। দেখো আমি ক্যালকুলেশনের জায়গাটা বলতে পারি, কী হয়ে আছে সেটা তো তার ফিজিক্যাল ডেটার ওপর ডিপেন্ড করবে। ই মাস্ট নট বি গ্রেটার দেন r²/y। এবার তোমার কাছে যদি এরকম একটা হলো সেকশন থাকে, তাহলে আমরা কি জানি, r² = i/a। রুট তো দেবো না, r² নিয়ে নিয়েছি অলরেডি। তার মানে এখানে আমি মোমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রে কী জানি, যে পাই/, বড় ডায়ামিটার যদি ক্যাপিটাল ডি হয়, ছোটো ডায়ামিটার যদি স্মল ডি হয়, তাহলে π/64 d⁴ মাইনাস স্মল d⁴ ডিভাইডেড বাই π/4 d² স্মল d²। এটা হচ্ছে আই। এবার অবভিয়াসলি ভ্যালু থাকবে, আমি একটা ভ্যালু নিয়েই নিচ্ছি। আমাকে একটু ক্যালকুলেট করে বলো তাহলে। ডি হচ্ছে 200 mm আর স্মল ডি হচ্ছে 100 mm। আমি অ্যাট এ গ্লান্স যেটা দেখে আমার জেনারেল আইডিয়া থেকে বলতে পারি যে এর মধ্যে কোনো কার্ন এরিয়া তৈরি হবে না। দেখো বোঝার চেষ্টা করো, কার্ন এরিয়া মানে এমন একটা এরিয়া যেখানে মেটেরিয়াল আছে এবং যেখানে তুমি লোডটা দিতে পারো। এটা তো এমনি হলো, দেখা গেল ক্যালকুলেট করে দেখা গেল যে একটা আইডিয়াল একটা কেস আসছে, এরকম একটা এরিয়া আসছে যেটা আমার কার্ন এরিয়া। তো সেই কার্ন এরিয়াটা এমনি হলোর মধ্যে ঢুকে গেছে, তো তুমি লোডটা দেবে কোথায়? তার মানে এরকম কেসে কিন্তু তোমাকে খুব কনসাস থাকতে হবে যে তুমি লোডটা কোথায় ফেলবে এবং কীভাবে পুট করবে, সো দ্যাট এখানে কখনো কোনো রকম কোনো টেনশন ডেভেলপ করবে না, সেটা মাথায় রেখো। ঠিক আছে? আচ্ছা, এবং আমি এটা খুব রাফলি ধরে কাজ করছি, ঠিক আছে? সত্যি কথা বলতে এর ওপরে যখন তুমি লোডটা অ্যাপ্লাই করবে, যে p/a, তারপরে ওই PEY/i, তখন সেটা খুব একটু কনসাসলি করো, কারণ এটা কিন্তু হলো সেকশন। হোয়াট এভার, আমার একটু ক্যালকুলেট করে বলো তাহলে কত আসছে। আই হচ্ছে 3125, I is 3125 mm²4। পোলার মোমেন্ট নয় কিন্তু, কার্টেসিয়ান মোমেন্ট অফ ইনার্সিয়া, ইটস কার্টেসিয়ান মোমেন্ট অফ ইনার্সিয়া। যদি আমি এই সেকশনটাকে এরকম কোনো মোমেন্ট বাই কিছু অ্যাপ্লাই করতাম তখন হতো। আমি কিন্তু একে বেন্ড করার চেষ্টা করছি, ঠিক আছে? আমি কিন্তু এটা কিন্তু প্ল্যান ভিউ, মাইন্ডেড, দিস ইজ আ প্ল্যান ভিউ, এবং আমি যে কোনো একটা পয়েন্টে লোড দিয়ে এটাকে বেন্ড করানোর চেষ্টা করছি, ঠিক আছে? মানে যদি এটা এরকম কোনো একটা বিম হয়, আমি বিম দিয়ে দেখাচ্ছি, ইফ ইট ইজ এ বিম লাইক দিস, তাহলে এটাকে আমি জাস্ট এরকম বেন্ড করানোর চেষ্টা করছি, এরকম বেন্ড করানোর চেষ্টা করছি। অর্থাৎ এর যে সার্কেল তার যে কোনো একটা পয়েন্টে, মানে সেন্টার নয়, সেন্টারের বাইরে কোনো একটা পয়েন্টে আমি একে প্রেস করছি বা লোড দিচ্ছি, তাহলে কীভাবে বেন্ড করবে? নিচের দিকে দিলে নিচের দিকে বেন্ড করবে, ওপরের দিকে দিলে ওপরের দিকে বেন্ড করবে, কিন্তু ইট ইজ বেন্ডিং, নট এনি কাইন্ড অফ টর্শন, ঠিক আছে? যতক্ষণ এটা টর্শন হবে ততক্ষণ এই অ্যাক্সিসটা আমার কাজে লাগবে না। আমি কিন্তু বেন্ড করানোর চেষ্টা করছি, সিম্পল বেন্ড করানোর চেষ্টা করছি, আইদার এদিকে বা এদিকে। এখানেও তাই হচ্ছে, এখানেও তুমি বেসিক্যালি কলাম, এটা হচ্ছে আমার কলাম, তুমি এখানে লোড দিয়ে এটাকে বেন্ড করানোর চেষ্টা করছো। অ্যাকচুয়ালি টর্শন নয়, টর্শন হলে এরকম হতো, এই জিনিসটা হচ্ছে টর্শন, ঠিক আছে? কলামে টর্শন আসতে পারে না আমি বলছি না, এক্ষেত্রে আমরা টর্শন নিয়ে কথা বলছি না। কত এলো বলো? 3125 mm²4 এসছে, তাই তো? আই নয়, এটা বেসিক্যালি r² ভ্যালু এসছে, তাই তো? শিওর? ওকে, ফাইন। হোয়াট ইজ ওয়াই? ওয়াই ইজ ভেরি সিম্পল, ওয়াই ইজ নাথিং বাট d/2। ওয়াই ইজ d/2, দ্যাট ইজ 100 mm। ফাইন, এই তো পেয়ে গেছি, বিউটিফুল। তাহলে ই এর ভ্যালু, ই এর রেস্ট্রিকশন কোথায় দাঁড়াচ্ছে? 3125/100 কত আসছে? 31। আমি যেটা অ্যান্টিসিপেট করছিলাম যে তার মানে 31.25 mm আসছে। অর্থাৎ তুমি এখানে যদি
যদি তুমি থিওরিটিক্যালি ভাবতে চাও যে তোমার যদি এখানে লোড দেওয়ার কন্ডিশন থাকতে এমনভাবে লোড দিতে তুমি চাও যেখানে গোটা কলামটার কোনো সেকশানে কোনো পয়েন্টে এই মেটেরিয়ালের মধ্যে টেনশন আসছে না, যদি এরকম কন্ডিশন যদি তোমাকে ক্রিয়েট করতে হয়, দেন ইউ শুড হ্যাভ আ কার্ন এরিয়া উইথ এসেন্ট্রিসিটি 31.25 mm। তো 31.25 mm যদি এদিকে হয় তাহলে 31.25 এদিকেও, তার মানে 63 mm এর একটা ডায়ামিটার তুমি পাবে। 100 mm ডায়ামিটার হচ্ছে তোমার মাঝখানের হলো পার্টটা, আর তুমি এখানে 63 পাচ্ছ। আমি যদি এটাকেই এই ডিটাকে 100 না করে আরও কমিয়ে দিতাম, ধরা যাক 50 যদি করতাম, হ্যাঁ, বা আরও যদি কম করতাম, তখন পুরোটাই চেঞ্জ হতো। তখন দেখতে এরকম কোনো একটা ব্যাপার আসছে, আমি সেটাও বলে রাখছি, তোমরা চাইলে নিজেরা করে দেখতে পারো। ডিটাকে 100 থেকে কমিয়ে আরও কমিয়ে দাও, সাপোজ তুমি ডিটাকে 20 mm করে নাও, ঠিক আছে, ডিটাকে 20 mm, স্মল ডিটাকে 20 mm করো। এটা যদি ফার্স্ট কেস হয়, ইফ ইট ইজ ইউর ফার্স্ট কেস, let it be d is equals to 20 mm। তখন যেটা অ্যান্টিসিপেশন সেটা হচ্ছে যে 2 নম্বর কেসে ক্যাপিটাল D 200 mm, স্মল d is 20 mm। তার মানে এখানকার যে হলো পার্টটা, সেই হলো পার্টটা অনেকটাই ছোট করে দিয়েছি আমি। তার মানে এবার আমি ভাবতে পারি যে ওকে ফাইন, আমার হয়তো কার্ন এরিয়া এরকম কিছু একটা হবে। তখন মজাটা হচ্ছে যে আমি কিন্তু সেন্টার থেকে 10 mm দূর পর্যন্ত কোনো লোড এমনিও দিতে পারবো না, কারণ ওখানে মেটেরিয়াল নেই, ঠিক আছে। এটা একটা বেশ মজাদার ব্যাপার হবে যে সেন্টার থেকে আমি 10 mm পর্যন্ত, এদিকে 10 এদিকে 10, মানে মোট 20, এখানে কোনো লোড দিতে পারবো না কারণ হলো। হ্যাঁ, মানে এইখানে আমি এমনি লোড দিতে পারবো না, কেউ নেই তো আমি লোডটা দেবো কোথা থেকে? আমার লোডটা দিতে হবে, আমাকে কিন্তু এই জায়গাটায় লোডটা দিতে হবে, ঠিক আছে। সো এইটা একটু মাথায় রাখো। তো দুটো কন্ডিশন, একটা হচ্ছে তোমাকে লোডের পয়েন্টটা আইডেন্টিফাই করতে হবে। তুমি দেখো হলো সেকশনের ক্ষেত্রে কিন্তু তুমি ম্যাথামেটিক্যাল একটা ক্যালকুলেশন পাচ্ছ 31.25, সে তুমি সবসময় পাবে, কিন্তু সেটা আদৌ ফিজিবল কিনা সেটা তোমাকে দেখতে হবে। যে তুমি যে এরিয়াটাকে ডিফাইন করলে সেই এরিয়াতে আদৌ কোনো মেটেরিয়াল আছে কিনা, মানে তার মধ্যেই শুধু লোড থাকবে এরকম কন্ডিশন তুমি তৈরি করতে পারছো কিনা। তৈরি না করার কিছু নেই, একটা হলো কলাম আছে, হলো কলামের জাস্ট আমি মাথাটাকে পুরোটাকে ইয়ে করে দিলাম, দিয়ে লোড দিলাম, যাতে করে লোডটা পড়ে হচ্ছে ওরকম কার্ন এরিয়ার মধ্যে, সেসব অ্যারেঞ্জমেন্ট করা যায়, অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো অসুবিধা নেই। আমার একটা প্রশ্ন আছে, যে রেক্ট্যাঙ্গুলার কলাম যেটা হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার কলামের ক্ষেত্রে তো একটা মিনিমাম রেডিয়াস অফ গাইরেশন আমরা পাচ্ছি, মানে তো ইফ ইট ইজ এ কলাম অ্যান্ড ইফ দিস ইজ ইটস প্ল্যান ভিউ, এটা একটা 3D আইসোমেট্রিক ভিউ, আর এটা হচ্ছে প্ল্যান ভিউ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য মোমেন্টস। যে মোমেন্টগুলো জেনারেট হচ্ছে সেই মোমেন্টের নোটেশনটা কি এক্স্যাক্টলি। আমরা কি জানি, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বা এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে যদি কোনো মোমেন্ট তৈরি হয়, সেই মোমেন্টটাকে আমরা mx বলি। এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে যদি কোনো মোমেন্ট তৈরি হয় সেটাকে আমরা mx বলি। অর্থাৎ এরকম যদি কোনো একটা মোমেন্ট তৈরি হয়, দ্যাট ক্যান বি টার্মড অ্যাজ mx, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। এবার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কোনো মোমেন্ট তৈরি হতে হলে লোডটাকে কোথায় পড়তে হবে? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি কোনো একটা মোমেন্ট তৈরি হতে হয় তাহলে সেই লোডটাকে কোথায় পড়তে হবে? অ্যালং এক্স অ্যাক্সিস নাকি অ্যালং ওয়াই অ্যাক্সিস, না কোথায়? এইরকম কোনো একটা জায়গায় লোডটা পড়তে হবে। তার মানে আমি যদি এরকম একটা কোনো পয়েন্টকে ডিনোট করি, আমি সেম জিনিস আঁকছি কিন্তু এখানে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি কোনো মোমেন্ট তৈরি করতে হয় তাহলে লোডটাকে আমাকে এমন একটা জায়গায় পড়তে হবে যে এই এমএক্স ব্যাপারটা ক্রিয়েট করতে পারে। না, হোয়াট ইজ এমএক্স? আমরা এরকম লিখতে পারি যে পি ইন্টু ইএক্স, এটা হচ্ছে আমার এমএক্স, লোড ইন্টু এসেন্ট্রিসিটি। অর্থাৎ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তৈরি হওয়া মোমেন্ট এটা আসছে এক্স অ্যাক্সিস থেকে যতটা তুমি দূরে যাবে তার উপর ডিপেন্ড করছে। এক্স অ্যাক্সিসের, এটা এক্স অ্যাক্সিস, এর রেসপেক্টে এটাকে আমি ঘোরাতে চাইছি। এবার আমি বলছি এক্স অ্যাক্সিসের ওপরে আমি একটা লোড দিলাম, ঘুরবে না। আমি যদি এই অ্যাক্সিসের রেসপেক্ট ওপরে যদি কোনো একটা পয়েন্ট মানে লোড পুট করি, তাহলে কখনো এর অ্যাবাউটে মোমেন্ট তৈরি করবে না, তাহলে এর বাইরে যেতে হবে। যত বেশি বাইরে যাবে তত বেশি মোমেন্ট তৈরি হবে। অর্থাৎ এই যে ইএক্স, এই ইএক্স হচ্ছে এই ডিস্টেন্সটা। জাস্ট এইটুকু বুঝে নাও, বাদ বাকি হয়ে যাবে।
এক্স অ্যাক্সিস থেকে যতটা দূরে যাচ্ছে সেইটাকে ইএক্স বলা হয়। ইএক্স কখনো অ্যালং এক্স অ্যাক্সিস ক্যালকুলেট করা হয় না, এই ভুলটা করবে না, এইখানটাতে অ্যাকচুয়ালি কনফিউশনটা হয়। এমএক্স মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তৈরি হওয়া মোমেন্ট, ইএক্স হচ্ছে সেই মোমেন্টটা তৈরি হতে সাহায্য করা একটা ডিস্টেন্স, এসেন্ট্রিক ডিস্টেন্স। ওকে, এই এসেন্ট্রিসিটিটা তার মানে এক্স অ্যাক্সিস থেকে মেজার করা হয়, ঠিক আছে। আনলাইক আবার নর্মাল অ্যাক্সিস সিস্টেম, নর্মাল অ্যাক্সিস সিস্টেমে যদি আমরা বলি এক্স কমা ওয়াই, তার মানে এক্স হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস করা হয়, ওয়াই হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। এক্ষেত্রে ব্যাপারটা সেটা নয়, যেখানেই অ্যাকচুয়ালি আমাদের মেজর কনফিউশনটা হয়। এবার বাদ বাকিটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। সো দিস ইজ অ্যাকচুয়ালি ই এক্স অ্যান্ড দিস ইজ ই ওয়াই, দিস ইজ ই ওয়াই। ওকে, এগেন আমি যদি বলি যে এরকম একটা পয়েন্ট আমি লোড দিয়েছি, এ ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে একটা মোমেন্ট তৈরি করবে, যেটার আমি নাম দিচ্ছি এম ওয়াই। তাহলে এম ওয়াই যদি কাউ ক্রিয়েট করতে হয় তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে দূরে সরতে হবে। কতটা দূরে সরতে হবে? ই ওয়াই পরিমাণ দূরে সরতে হবে। তার মানে এই যে লোডের পজিশনটা, সেখান থেকে আমাকে ই ওয়াই ডিস্টেন্স দূরে যেতে হবে। যখনই তুমি এরকম কোনো লোড পুট করবে তখনই তুমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মুভমেন্ট পাবে এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মুভমেন্ট পাবে। এবার তুমি যে কোনো একটা পার্টিকুলার কন্ডিশন নাও, তুমি বলো যে আমি এখানটাতে এই পয়েন্টটাতে এখানে একটা লোড পুট করেছি, তাহলে কী হবে? এখানে লোড পুট করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমি একটা মোমেন্ট পাবো। কেন? কারণ এখানে শুধুমাত্র ই ওয়াইটাই এক্সিস্টেন্ট, এখানে কিন্তু ই এক্স এক্সিস্টই করছে না। ই এক্স এক্সিস্ট না করলে এম এক্সও এক্সিস্ট করবে না, খুব স্বাভাবিক। তার মানে এম এক্সের যদি এই ফর্মুলা হয়, এম ওয়াই এর ফর্মুলা হবে পি ইন্টু ই ওয়াই। এবার কখনো কোনো পার্টিকুলার কেসে, এইটা যদি আমার সেকেন্ড কেস হয়, ঠিক আছে, এই কেসের করসপন্ডিং ই ওয়াই হচ্ছে একটা নন জিরো ভ্যালু, বাট ই এক্স ইজ জিরো। তো ই এক্স যদি জিরো হয় আমি এখানে কোনোদিনও জিরো মোমেন্ট পাবো না অ্যাবাউট এক্স অ্যাক্সিস, আমি এখানে এম ওয়াই পেতে পারি। কিন্তু মানে ও ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মুভমেন্ট দেবে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মুভমেন্ট দেবে, কিন্তু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কোনো মুভমেন্ট দেবে না। দিস ইজ হাউ ইট ইজ ক্যালকুলেটেড। এবং এখান থেকে যখন আমরা ইন্টারাকশন ডায়াগ্রাম করে বাই এক্সেল বেন্ডিংয়ের এম ইউ এক্স এম ইউ ওয়াই ইত্যাদি ইত্যাদি বার করতে চাই, তার বেসিক আইডিয়াটা হচ্ছে এটা। So for first mode of buckling, n equals to 1, so PCR becomes pi square ei by h effective square, যেটা আমরা মেনলি দেখি। এবার এর পরেরগুলো আমরা দেখি না কেন, সেকেন্ড মোড অফ বাকলিং বা থার্ড মোড অফ বাকলিংগুলো আমরা নিয়ে মেনলি কাজ করি না কেন? তার কারণ হচ্ছে যখনই তুমি হায়ার মোড অফ বাকলিংয়ে যাবে তখন হায়ার মোড অফ বাকলিং মানে এটা হচ্ছে সেকেন্ড মোড অফ বাকলিং। এবার তুমি নিজেই বোঝার চেষ্টা করো, কোনো একটা মেম্বার আছে, সেটা যে কোনো ডাইমেনশনে হতে পারে, তাকে তুমি ফার্স্ট মোড অফ বাকলিং তুমি এটাকে ধরে এরকম করে বাকিয়ে দেওয়ার চেষ্টা করছো, তাতে তোমাকে যতটা শক্তি প্রয়োগ করতে হবে, তুমি যখন সেটাকে এরকম একটা সেকেন্ড মোড অফ বাকলিং এরকম একটা কায়দা করে একটা বাকল করতে চাইবে, তখন তোমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। সেটা আমরা এই ফর্মুলা থেকেও দেখতে পাচ্ছি। ফার্স্ট মোড অফ বাকলিং এইটা ঘটানোর জন্য যতটা লোড দরকার হয়, সেকেন্ড মোড অফ বাকলিংয়ে তার 4 টাইমস লোড দরকার হয়, থার্ড মোড অফ বাকলিংয়ে তার 9 টাইমস দরকার হয়, তাই তো? তার মানে যদি ফার্স্ট মোড অফ বাকলিং, যেটা হচ্ছে তোমার মোস্ট ন্যাচারাল, এটাকে ন্যাচারাল মোড বলা হয়, এই ন্যাচারাল মোড অফ বাকলিং এটা করতে গিয়ে যদি কখনো 10 টন, আবারও ফিরে আসছে, 10 টন লোড দরকার যদি রিকোয়ার্ড থাকে, তাহলে সেকেন্ড মোড অফ বাকলিংয়ের জন্য দরকার হবে 40, থার্ড মোড অফ বাকলিংয়ের জন্য দরকার হবে 90। সো পিসিআর ভ্যালুজ উইল বি ইনক্রিজড। সাপোজ দিস ইজ 10 টন, ঠিক আছে, N2 হলে এটাই হয়ে যাবে 40 টন, n ইকুয়ালস টু 3 হয়ে গেলে এটাই হয়ে যাবে 90 টন। তার মানে এর মধ্যে উইকেস্ট কন্ডিশন কোনটা? এটা দিস ইজ দ্য উইকেস্ট কন্ডিশন বা মোস্ট ডেঞ্জারাস কন্ডিশন। আমরা যে কারণে এই মোস্ট ডেঞ্জারাস যে কন্ডিশন, সেই কন্ডিশনটা নিয়ে কাজ করি, যে জাস্ট তুমি 10 টন একটা লোড অ্যাপ্লাই করো, বাকল করে গেলো, ফার্স্ট মোড অফ বাকল। ওকে, দেখো এখানে একটা কোশ্চেন আছে 7.8, 7.8 7.8
2006 question, 1 mark. We have a column. এই জায়গাটা পিন্ড আছে এবং এখানে একটা টর্শনাল স্প্রিং আছে। এটা আমি পরে বলছি, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এদিকার অ্যারেঞ্জমেন্ট কি? এদিকার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে দুটো এরকম গাইডেড রোলার টাইপের আছে এবং তার উপর আমি লোডটা দিচ্ছি, কিন্তু এটা ল্যাটারালি মুভ করতে পারবে না। ঠিক আছে, এবার আমরা যে চারখানা কন্ডিশন মেনলি দেখেছি তার কোনটার সাথে এটা ম্যাচ করছে সেটা ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে। তো অঙ্কটা পড়া যাক। টর্শনাল স্প্রিং উইথ স্টিফনেস অ্যাজ কেটি। দেখো এটাই ক্লু যে বাকলিং লোড পি, পিসিআর ইত্যাদি ইত্যাদি। পিসিআর এর ভ্যালু হচ্ছে এখানে আলফা পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার, যেখানে আলফার ভ্যালু কত যেটা জানতে চাইছে। মানে কিছুই না, এখানে যেটা বুঝতে হবে যে আমার সাপোর্ট কন্ডিশনটা কি হয়ে আছে, রাইট? অ্যাজ কেটি অ্যাপ্রোচেস ইনফিনিটি, হোয়াট ডু ইউ মিন বাই কেটি অ্যাপ্রোচেস ইনফিনিটি? কেটি যদি ইনফাইনাইট অ্যাপ্রোচ করে তার মানে হচ্ছে এর যে টর্শনাল যে স্প্রিং, তার যে স্টিফনেস, মানে এর যা রোটেশনাল স্টিফনেস, দ্যাট ইজ ইনফাইনাইট। রোটেশনাল স্টিফনেস ইনফাইনাইট মানে ও রোটেশন অ্যালাউ করছে না। এটা অ্যাকচুয়ালি কী ছিল? পিন। পিন মানে কি? ও না হরাইজেন্টাল না ভার্টিক্যাল কোনো মোশন অ্যালাউ করছিল না। এখন তুমি ওখানে একটা স্প্রিং লাগিয়েছো। যদি বলা হতো যে কেটির ভ্যালু ইনফাইনাইটটা ফাইনাইট কিছু একটা ভ্যালু, তার মানে তুমি কী বলতে? যে একদম ফ্রিলি ওকে রোটেট করতে দিচ্ছে না, কিন্তু রোটেশন অ্যালাউ করছে। কিন্তু এক্স্যাক্টলি তার মানে যদি ও অলরেডি হরাইজেন্টাল যে মোশন সেটা ব্লক করা ছিল, ভার্টিক্যাল মোশন ব্লক করা ছিল, হরাইজেন্টাল মোশন ব্লক করা ছিল, রোটেশন আমাদের মনে হচ্ছিল ওপেন করা আছে, কিন্তু যদি কেটি ইনফাইনাইট হয়ে যায় রিজিডিটি সঙ্গে সঙ্গে তুমি বুঝলে এটা লক করা আছে। সো বেসিক্যালি দিস ইজ আ ফিক্সড সাপোর্ট, দিস হ্যাজ ট্রান্সফর্মড ইন্টু আ ফিক্সড সাপোর্ট। হোয়াট অ্যাবাউট দ্য টপ পার্ট? একটা দিক তো ফিক্সড, অন্য দিক কি? অন্য দিকটাতে কী আছে? অন্য দিকটাতে বেসিক্যালি তুমি হরাইজেন্টালি কোনোরকমভাবে মুভ করতে পারবে না। তোমাকে যদি ভার্টিক্যালিও মুভ করতে হয় তুমি করতে পারো, বাট উইথ আ রোটেশন। তার মানে এখানে রোটেশন অ্যালাউ করছে, এখানে রোটেশন অ্যালাউ করছে, এখানে রোটেশন অ্যালাউ করছে না। তার মানে বেসিক্যালি এটা একটা পিন্ড ফিক্সড কন্ডিশন। তো পিন্ড ফিক্সড কন্ডিশনের ক্ষেত্রে আমাদের যে কে এর ভ্যালু সেটা কত হয়? মানে এল এফেক্টিভ কত হয়? কে ইন্টু এল, এটা হয় 0.70, মানে অ্যাকচুয়ালি এটা 1/√2 হয়, 1/√2 ইন্টু এল, এল এফেক্টিভ। এবার যদি আমরা ফর্মুলাটাতে পুট করি তাহলে দেখা যাবে এটা হচ্ছে পাই স্কোয়ার ইআই বাই এল ডিভাইডেড বাই √2 ইটস হোল স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি এটা 2 ইন্টু পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার। এখানে 2.05 বলেছে, 2.05 বলেছে তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি তুমি যদি 0.707কে নিচে রেখে স্কোয়ার টয়ার করো তাহলে ওটা ওই 2.05-এর কাছাকাছি আসবে। এরকম একটা অপশান আছে তার 2.05। বাট বেসিক আইডিয়া ইজ দিস। নাও ইউ জাস্ট কোরিলেট দিস ফর্মুলা উইথ দিস এক্সপ্রেশন। তার মানে আলফা উইল বিকাম 2, আলফা বিকামস 2। এটা কলাম চ্যাপ্টারের অন্যতম একটা ভালো অঙ্ক ছিল। এবার ফিক্সড এন্ড পিন এন্ডের কত হয়, কী হয় না হয় ইত্যাদি ইত্যাদি বেশ কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো দেখা যেতে পারে। $7.19, একদম লাস্ট কোয়েশ্চেন, 2017-এর 2 মার্কস, 2017 2 মার্কস।